ওকে, তো এই রিলিজিয়াস মুভমেন্ট মানে কি ধর্মীয় আন্দোলন, ঠিক আছে। এই ধর্মীয় আন্দোলনটার উৎপত্তি কিভাবে ঘটলো আমাদের একটু জেনে নিতে হবে। তো এই যে কোনো জিনিসের উৎপত্তির পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা কি, আজকে যদি ফুড এসআই ক্যান্সেল হয়ে যায় তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি প্রচুর করাপশন হয়েছে, প্রশ্ন লিক হয়ে গেছে, এটা তার ব্যাকগ্রাউন্ড, সেই কারণে ফুড এসআই মানে তো ক্যান্সেল কি হয়েছে। আপনি আমাদের রিপ্রেজেন্ট হয়ে যান, পিএসসি ঘেরাও করুন। যাবো আপনি তো। পড়াচ্ছেন, আপনার তো দায়িত্বের মধ্যে পড়ে। ছাত্রগুলো কাঁদছে, আপনার চোখে আরে পড়ছে না? ছাত্রগুলোকে নিয়ে যাবো, সব বেঁধে নিয়ে যেতে হবে। বাড়িতে ওই হাজবেন্ড ছাড়বে না, আমার বর ছাড়বে না, কোথায় কি লেগে যাবে বাবা আমার। স্যার, আমি ওইসব ১ করলে হবে না। নম্বরে আছি। আমি হ্যাঁ, আন্দোলন করব। ও বর ফর শোনা সবাইকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সবাই বেরিয়ে যাবে। আন্দোলন আসবে তো লুসি? হ্যাঁ স্যার, আমাকে তো ১ নম্বরে রাখবেন। ওদেরকে তো জুতো দিয়ে পিটাবো আগে। কিন্তু তোমার তোমার বর তো তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যাবে। না স্যার, আমার বরই বলল যে তোমরা সবাই মিলে কেস করো। পিএসসি কে বলো টাকা ফেরত দেবে। আমার বর আমাকে দিল। ইয়ে ওর 20 বর তো বলবেই, কারণ ওর বর জানে যে তুলে নিয়ে গেলে ও রাস্তা থেকে নামিয়ে নিয়ে চলে আসবে, আর কেস খাবে না। সেটাই, ঘেরাও হবে 20 তারিখে, চলো সবাই দল বেঁধে চলো। তারপরে ওই এসএসসি আর পিএসসি একসঙ্গে হয়ে যাবে, এদিকে হাফ ওদিকে হাফ, ঠিক আছে। ঠিক আছে, যারা এসএল এসটির জন্য আছে তোমরা এইদিকে যাবে, আর দুদিকে যারা আছে হাফ হাফ এইদিকে ওদিকে। বাড়িতে বসে থাকলে হবে না, বেরিয়ে পড়তে হবে। আমি এসএসসির জন্য কোনো আন্দোলনে যাব না। এসএসসি মরে গেছে, বাধ্য হলে যাব। সত্যি কি অবস্থা। আর তো ফর্ম বেরোবে দাদা ভোটের আগে। ভোটের আগে আর হবে না, ভোটের আগে আর এবারে ওদের ফর্ম বেরোবে, ওরা ফিল আপ করবে, ওদের ভ্যাকান্সি ফিল আপ হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতাম আপনাকে, ওই পঞ্চায়েতের এডিট উইন্ডোর কি লাস্ট ডেট চলে গেছে? এই ভালো কথা মনে, এবার বলে দিই সবাই, পঞ্চায়েতের ইয়েটা অনেকে জিজ্ঞাসা করছিলে, ফুড এসআই এর জন্য বলিনি। তো ওই পঞ্চায়েতটা ফিল আপ করে দাও, এডিট মানে এডিট মিনস কি, রেজিস্ট্রেশন করে দাও, ঠিক আছে। ওইটার এক্সামের পর আপনি বলবেন না তো যে কেন এই ছোটখাটো আশা করছো? পঞ্চায়েতে তো আরোই বেশি হয় এই না করাপশন। কোয়েলি, আমি এটা বলি শোনো, এটা ছোটখাটো না, এটা আমাদের কনসেপ্টটা ছোটখাটো, পরে বলবো, ঠিক আছে। কনসেপ্টটা ছোটখাটো, এটা কিন্তু ছোটখাটো না, রীতিমতো ভালো পোস্ট, এবং এটা পরীক্ষার মাধ্যমে হয়। আজ আমাদের কনসেপ্টটা হ্যালো মেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, প্রথম দেখলাম যে দুটো দুটো পোস্টের জন্য দিয়েছি, কিন্তু আগে যখন নোটিফিকেশন দেখেছিলাম তখন তো অনেক পোস্ট দেখেছিলাম, এডুকেশন অফিসার টফিসার অনেক পোস্ট ছিল। অনেক পোস্ট এখন তো আছে দুটো এখানে। পোস্ট দেখলাম। না এখানে কোনো ফিল আপ হচ্ছে না, এখানে জাস্ট রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা, এখন রেজিস্ট্রেশন করতে গেলে কোন পোস্ট সেটা করতে হচ্ছে না তো না না, এখন? এখন কিছু করতে হচ্ছে না, এখন জাস্ট নাম টাম লিখে বাবার নাম বা আ- মায়ের নাম। আর স্যার, আপনি একটু ভেবে দেখুন তো কোন পোস্টটাই করলে ভালো হবে। আমি ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে, হুম, সবাই যখন শুরু হবে তখন বলে দেবো কোনটা করলে হবে। এখন আপাতত একটু প্রত্যেকে শোনো, ঠিক আছে, লাস্টে কথা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো চলো, অ্যাকচুয়ালি রিলিজিয়াস মুভমেন্ট মানে আমাদের সেই ধর্মীয় আন্দোলন। এই ধর্মীয় আন্দোলনের সূত্রপাত কোথায় থেকে হলো? আমাদের ধর্মীয় আন্দোলনের সূত্রপাত হলো যখন হচ্ছে এই যে বৈদিক পিরিয়ড ছিল না আমাদের, বৈদিক পিরিয়ড এবং লেটার বৈদিক পিরিয়ড, মানে হচ্ছে বৈদিক যুগ। এই বৈদিক যুগ, লেটার বৈদিক যুগে এই সময় আর কি, মানে পরবর্তী সময়ে ভেরিয়াস রিলিজিয়াস মুভমেন্ট আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে এটা গ্রো করে, ঠিক আছে। যেমন কি হিন্দুইজম, সরি হিন্দুইজম তো অরিজিনাল, মানে মানে স্পেশালি যেগুলো স্প্রেড করে সেগুলো কি কি বুদ্ধিজম, জৈনিজম, ঠিক আছে, এবং আরো অনেক ধরনের আহ, ধর্মীয় আন্দোলন স্প্রেড করে, ঠিক আছে। তো এই স্প্রেড করার কারণটা কি, এর পেছনে অনেকগুলো কারণ ছিল। কজেস অফ রিলিজিয়াস মুভমেন্ট, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের এই রিলিজিয়াস মুভমেন্ট, ধর্মীয় আন্দোলন হওয়ার কারণ কি, স্পেশালি যে পয়েন্টগুলো বলছি একটু শোনো, ঠিক আছে, পরে আমি লিখবে তোমরা। প্রথম পয়েন্ট হচ্ছে কি, দি বৈদিক ফিলোসফি হ্যাড লস্ট ইটস অরিজিনাল পিউরিটি, মানে বৈদিক ফিলোসফি যেটা ছিল তার অরিজিনাল যে সত্তা, অরিজিনাল যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে গিয়েছিল মিনস কি অনেক আহ, মানে সেটাকে বিকল্প, মানে সেটাকে মোটিভেট করা, মোটিভেট না মডিফাই করে আর কি, পরিচালিত করার কারণে অরিজিনাল যে মানে বৈশিষ্ট্য সেটা হারিয়ে গিয়েছিল। নেক্সট 2 নম্বর পয়েন্ট বলছে, দি বৈদিক রিলিজিয়ান হ্যাড বিকাম দি ভেরি কমপ্লেক্স, মানে কি এই যে বৈদিক যে
সভ্যতা ছিল, বৈদিক যে যুগ ছিল, এখানে যে ধর্মীয় আচার আচরণ রীতিনীতি এগুলো খুবই জটিল প্রকৃতি ছিল। এবার সাধারণ মানুষ কেন এইগুলো কি করে বুঝবে, তারা হচ্ছে এত সবাই কি আর শিক্ষিত, সবাই কি আর এত কিছু মানতে পারে? জীবন পরিচালিত করার জন্য যতটুকু দরকার ততটুকু করলে হবে, কিন্তু এই বৈদিক ফিলোসফি ছিল খুবই কঠিন। হ্যাঁ, এটা মানা খুবই কঠিন, সবার পক্ষে এটা সম্ভব ছিল না এগুলোকে মেনটেন করা। ফলে কি হয়, এগুলো সবার মধ্যে গ্রহণযোগ্য হলো না। ঠিক আছে, বোঝা গেল। ২ নম্বর হচ্ছে আচ্ছা, কমপ্লেক্স ছিল অ্যান্ড হ্যাড আচ্ছা আচ্ছা, নেক্সট যে ৩ নম্বর পয়েন্ট সেটা কি বলছে দেখো, supremacy of Brahman created unrest in the society and Kshatriya reacted against the Brahminical dominance. ওকে, মানে কি, এই যে বৈদিক সভ্যতা, এই বৈদিক সভ্যতাতে যাদের মানে প্রভাব সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণরা এই তারা নিজেদের মতো করে ধর্মীয় আচার আচরণ তৈরি করত। ঠিক আছে, এবং তারাই ডমিনেন্ট ছিল, বাকি যারা ছিল আর কি, এবং ক্ষত্রিয় তার নিচে ছিল, এবং ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের মধ্যে এই বিষয়গুলো ছিল, এবং তাদের মধ্যে মানে এই দ্বন্দ্ব মাধ্যমে এটা হয়েছিল। বাকি যে সমস্ত সম্প্রদায় ছিল তাদের সেই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং সরি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে ৪টে ধর্ম বর্ণ ছিল চতুরাশ্রমের, তো ব্রাহ্মণরাই হচ্ছে সবকিছু ডমিনেট করত, এবং তাদের রীতিনীতি মানে তারা নিজেদের মতো সবকিছু পরিচালিত করত। ওকে, নেক্সট বলছে ইন্ট্রোডাকশন অফ এ নিউ এগ্রিকালচারাল ইকোনমি ইন ইস্টার্ন ইন্ডিয়া। মানে কি, এটা কি কারণে হয়, ইন্ট্রোডাকশন অফ এ নিউ এগ্রিকালচারাল ইকোনমি ইস্টার্ন ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষে নতুন যে নিউ এগ্রিকালচারাল ইকোনমি, অর্থনীতির ওপর একটা বিরাট প্রভাব ছিল আর কি। সেই কারণে আর কি এটাকে কেন, কারণ হচ্ছে এই সেই তখন হচ্ছে বৈদিক সভ্যতাতে প্রচুর সেই ইয়ে করা হতো আর কি, কি বেশ বলে আরে ওই যজ্ঞ করা হতো আর কি। এই যজ্ঞ করার জন্য প্রচুর সেই গরু লাগতো। তো মানুষ বেঁচে থাকার জন্য তারা গরু, মহিষ এগুলো তো মানে পালন করতো। তখন ইকোনমি মিন্স কি, এগ্রিকালচার। তখন ইকোনমি মিন্স এগ্রিকালচার মানে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। এগ্রিকালচার মিন্স কি, শুধু যে চাষবাস করা তা কিন্তু নয়, পশুপালন করা, হাঁস মুরগি চাষ করা, তারপরে হচ্ছে তোমার ওই কি বেশ বলে গরু চাষ করা, তারপরে হচ্ছে তোমার এই কি বেশ বলে মহিষ চাষ করা, এগুলো হচ্ছে ইকোনমি বেস্ট। তারপরে তো আস্তে আস্তে মানুষের সভ্যতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হলো, তারপর টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হলো। তো প্রাইমারি স্টেজে মেন ইকোনমিক অ্যাক্টিভিটিস ওইগুলো ছিল। তাহলে তখন যদি মানুষের ওখানে ওই গরু নিয়ে চলে যেত, গরু ওই মানে যজ্ঞ করার জন্য গরু সবাই যদি নিয়ে চলে যায়, তাহলে গরিব মানুষ খাবে কি? তাহলে তাদের ইকোনমিতে টান পড়বে। তাহলে কেন ভাই আমি এইসব করব? তাহলে কি হলো, এই আমাদের ইকোনমিতে একটা প্রভাব ফেলেছিল, সেই কারণে মানুষ এটা গ্রহণ করেনি। ফলে কি হচ্ছে, সেই সময় আর কি বিভিন্ন যে ধর্মীয় যে মুভমেন্ট গুলো তৈরি হয়েছিল, ধর্মীয় আন্দোলনগুলো তৈরি হয়েছিল, সেখানে মানুষ আস্তে আস্তে সেই ধর্ম গ্রহণ করেছিল, সেই ধর্মের দিকে চলে গেছিল। তাদের মধ্যে অর্থাৎ অনেকগুলো অনেক অনেক ধরনের হচ্ছে অনেক ধরনের মানে রিলিজিয়াস মুভমেন্ট সেই সময় ক্রিয়েট হয়েছিল। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো মানে ধর্ম আর কি স্প্রেড করেছিল, সেটা হচ্ছে কি বুদ্ধিজম এবং জৈনিজম। এবং পরীক্ষাতে আমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসে, বুদ্ধিজম, জৈনিজম, হ্যাঁ, এই জায়গা থেকে পরীক্ষায় আসে। সেই কারণে আমাদের এই পার্টগুলো আমাদের পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? তো আমরা সেই পড়েছিলাম, তার আগে সেই পড়েছিলাম যে হর্ষাঙ্ক ডাইনাস্টি, সেই সময় বিন্দুসার বলছি, অজাতশত্রু, তারপরে তোমার হচ্ছে অজাতশত্রু, কালাশোক, তারপরে ওর বাবা হচ্ছে আরে বলো না, আরে বিম্বিসার, এরা কি ধর্ম গ্রহণ করেছিল? হ্যাঁ, কি তারা কি ধর্ম গ্রহণ করেছিল? বৌদ্ধ ধর্ম। এবার আমরা পড়বো যে কোনো একটা ধর্ম, ধরো বুদ্ধিজম, হেডিং করো বুদ্ধিজম। আচ্ছা, এইবারে এগুলো একটু লিখে নেবে, যেগুলো বললাম একটু ওগুলো একটু মনে রেখে দেবে বা নিজের মতো করে নেবে। এবার চলো হেডিং করো বুদ্ধিজম, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রবর্তকে গৌতম বুদ্ধ। ঠিক আছে, লাইফ অফ গৌতম বুদ্ধ, অর্থাৎ গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে আমাদের একটু জানতে হবে।
দর্শন সম্পর্কে জানতে হবে এবং এখান থেকে করতে হবে। ঠিক আছে? স্যার সালটা বলুন। হ্যাঁ, গৌতম বুদ্ধ কি সাল? আচ্ছা, লেখো প্রতিবাদী আন্দোলন বা ধর্মীয় আন্দোলন, সালটা লেখো খ্রিস্টপূর্ব 6th সেঞ্চুরি। আচ্ছা, 6th সেঞ্চুরি বিসি টু 4th সেঞ্চুরি বিসি, মানে কি? লেখো খ্রিস্টপূর্ব 600 থেকে 400 বিসি। আচ্ছা, খ্রিস্টপূর্ব তো বলে দিলাম, তো যে কোনো একটা লেখো, 600 থেকে 400 বিসি। বলছি আপনি বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম দুটোই লেখাবেন তো নাকি? না আরো কিছু এক্সট্রা লেখাবেন? ওগুলো তো লেখানো আছে আমাদের, তাহলে হ্যাঁ, লিখবো না। তোমাদের তো লিখতে হবে না, তোমরা জাস্ট শোনো, আর এটা হয়ে গেলে একটু কারেন্ট অ্যাফেয়ার্স হবে। আচ্ছা। ঠিক আছে? আর ওকে, চলো। সেকেন্ড ব্যাচে প্রচুর মানে মেম্বার যুক্ত হয়েছে, সেই কারণে তাদেরকে আমাকে দেখতে হবে, এবং সঙ্গে তারা অনেকে মানে লাইভ ক্লাস করতে পারে না দিনেতে, স্পেশালি তারা হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের, তো তাদেরকে এই করতে হবে, সেই কারণে তোমাদেরও হয়ে যাবে এগুলো রিভিশন, প্লাস হচ্ছে ওদেরও হয়ে যাবে। ঠিক আছে? তো এটা এইভাবে চলতে হবে, কিছু করার নেই একটু। আচ্ছা, যেটা বলছিলাম, নেক্সট পয়েন্ট লেখো গৌতম বুদ্ধ, হেডিং করো, বুদ্ধিজম হেডিং করো, হেডিং করে এবার লেখো গৌতম বুদ্ধ। ঠিক আছে? গৌতম বুদ্ধ, এই গৌতম বুদ্ধ কি করেছিলেন? এই বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এবং কত সালে তিনি জন্মগ্রহণ? লেখো গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন। এবং জন্ম হয় কত সালে? লেখো গৌতম বুদ্ধ কোথায় জন্ম হয়? গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, লুম্বিনী নামক স্থানে, সেটা কোথায়? নেপাল। নেপালের লুম্বিনী নামক স্থানে, ঠিক আছে, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ইনি কেমন ছিলেন? ব্রাহ্মণ ছিল না ক্ষত্রিয় ছিল? ক্ষত্রিয় ছিল। ঠিক আছে? অর্থাৎ ক্ষত্রিয় বংশজাত নেপালের, লেখো নেপালের লুম্বিনী নামক স্থানে, হয়েছে, কপিলাবস্তু শহরে লুম্বিনী নামক স্থানে 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ, ওই বংশটাও সঙ্গে লিখে নেবে, কি বংশ? শাক্য বংশে জন্মগ্রহণ করেন। ব্যাস, এই ওয়ার্ডের মধ্যে অনেকগুলো ইনফরমেশন হয়ে গেল, এমসিকিউ আসলে হয়ে যাবে। মানে এরকম প্রশ্ন আসে কি রকম, যে কোন বংশ অতটা আসে না, কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, ওকে, কোথায় জন্মগ্রহণ করেন, ইত্যাদি ইত্যাদি। কোন ডাইনাস্টি? শাক্য ডাইনাস্টি, মানে শাক্য ডাইনাস্টি, মানে শাক্য ডাইনাস্টিতে ক্ষত্রিয় বংশজাত ঠিক ছিলেন। ঠিক আছে? এবং মায়ের নাম আর বাবার নাম একটু করে রাখতে হবে। ঠিক আছে? চল লেখো, মায়ের নাম লেখো, গৌতম বুদ্ধের মায়ের নাম লেখো। গৌতম বুদ্ধের মায়ের নাম কি গো, মনে আছে? মহামায়া। 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 Yes. মহামায়ার মাসির নাম গৌতমী। হুম, গৌতমী আর সেখান মহামায়া। মাসির লিখে নাও। কাছেই মানুষ হয়েছিল। হ্যাঁ, মায়ের নাম লেখো মহামায়া এবং মাসির নাম গৌতমী। এই মহামায়া, সরি, মায়া, মহামায়া, ইনি কে ছিলেন? ইনি ছিলেন কোশল বংশের রাজকন্যা। কোশল বংশ, সেই কাশী কোশল, মানে সেই ষোড়শ মহাজনপদের তিনি রাজকন্যা ছিলেন। হ্যাঁ, ছিলেন। আর নেক্সট লেখো পিতা, গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? শুদ্ধোধন। হ্যাঁ, লেখো শুদ্ধোধন, ইনি কপিলাবস্তুর শাসক। শুদ্ধোধন ছিলেন গৌতম বুদ্ধের বাবা। লেখো পিতা শুদ্ধোধন। নেক্সট লেখো গৌতম বুদ্ধের ইনফরমেশন, এখানে বোঝানোর কিছু নেই, ইনফরমেটিভ একটু ইনফরমেশন স্যার কোথাকার রাজা ছিলেন? লেখো। ওই রাজা কোথায়, ওই লেখো
কপিলাবস্তুর শাসক ছিলেন। ওকে, নেক্সট লেখো তার বাল্য নাম লেখো তথাগত, বাল্য নাম লেখো তথাগত বা সিদ্ধার্থ। তথাগত বা সিদ্ধার্থ অ্যাট দি এজ অফ 29 কি করেছিলেন? বউ বাচ্চা ছেড়ে বেরিয়ে পড়েছিল। 29-এ বউ বাচ্চা ছেড়ে, সবাই শুধু মোদিকেই দোষ দেয়। সেটাই, কোথায় মোদি আর পালালো? মোদির তো সব আছে, বউ বাচ্চা। আরে বউ বাচ্চা ছেড়ে তো সংসার ছেড়ে বেরিয়ে পারলো না, আরএসএস যোগ দিল, তারপরে তো এইসব করে আজকাল প্রধানমন্ত্রী হয়ে গেল। ও আচ্ছা, সবাই বউকে ছেড়ে দেয় বলে রাগ দেখায় না, বুঝি শুধু বুদ্ধকে নয় দোষ দেয় না, ওকেই দোষ দেয় সবাই। সেই সময় পলিটিক্স ছিল, সিদ্ধার্থ মানে পলিটিক্স হ্যাঁ, করতে। সিদ্ধার্থ আবার ফিরে মহান এসেছিল কাজ স্যার। করতে। হ্যাঁ, সিদ্ধার্থ আবার ফিরে এসেছিল তো, হ্যাঁ, ওই 29 বছর বয়সে চলে বউ, গিয়েছিল, দিয়ে আবার ফিরে তো এসেছে। কোথায় ফিরে আসছিল? তারপর তো ইন্ডিয়াতে প্রবেশ করে গেল, এখানেই তো মৃত্যু হয়ে গেল, কোথায় বউয়ের কাছে ফিরে গেল আবার কপিলাবস্তুতে? মানে ফিরে এসেছিল বলতে মানে সংসার ধর্মে আর আসেনি, সংসার ধর্মে আর আসেনি। হ্যাঁ, যেমন মোদি যায় টুকটুক করে দেখা করতে, তাই না স্যার? আরে বউ আছে, মোদির বউ আছে। না কি প্রাইমারি টিচার? কি ভাবেন কি? সে কি প্রাইমারি টিচার? ভোটের সময় প্রত্যেকবার ভোটের সময় একবার করে বদন দেখায়, অমুক জন আজকে ভোট দিয়ে গেলেন। ও আচ্ছা আচ্ছা, প্রাইমারি টিচার। পড়াচ্ছেন আজকে হিস্ট্রি? হিস্ট্রি মোদি পড়াচ্ছি, মোদি। গৌতম বুদ্ধ। আচ্ছা, চলো, তো লেখো 29 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেন এবং যেটাকে একটা স্পেশাল নাম আছে, মহা কি বিনিষ্ক্রমণ। লিখে নাও, এইটা আছে যে তার গৃহ ত্যাগকে কি বলা হয়, মারা যাওয়াকে কি বলা হয়, এগুলো একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, 29 বছর বয়সে তিনি সংসার ধর্ম ত্যাগ করে বলছে ভাই আর সংসার ধর্ম এইসব চালা যন্ত্রণা আর ভাল লাগছে না, চলো এর থেকে পরিত্রাণ পেতে হবে, মানে মুক্তি পেতে হবে, এত আমরা টেনশন নিতে পারছি না। ঠিক আছে, তাহলে মুক্তিটা কি সাধারণ মানুষকে জানাতে হবে, কি করলে আমাদের এই মুক্তি হবে এই সংসার ধর্ম থেকে, মানে কিভাবে এর মুক্তি আছে। তাহলে এই মুক্তির একমাত্র পথ, চলো যোগী হয়ে যাও। যোগী হতে গেল মানে পুরো একদম মানে ধ্যান করতে লাগলো, মানে ধ্যান করতে লাগলো মানে কি, মানে ঈশ্বরকে পাওয়া, মানে যতক্ষণ না ঈশ্বরকে পাবে ততক্ষণ তিনি আর সেখান থেকে উঠবে না। তো মহাবিনিষ্ক্রমণ হয়ে গেল, গ্রেট গোয়িং টু ফোর্থ বিকাম এ ওয়ান্ডারিং অ্যাস্থেটিক্স, অর্থাৎ ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে তিনি 29 বছর বয়সে গৃহ ত্যাগ করে একটা কি করলো, মানে ওই একটা ওই গৌতম বুদ্ধ কোথায় কোথায় কোন নদীর তীরে তিনি ওই সব ধ্যান ফ্যান করেছিলেন? নৈরঞ্জনা নদীর তীরে, হ্যাঁ, অশ্বত্থ গাছের নিচে। হ্যাঁ, তো নদী একটা অশ্বত্থ বা বিল্ল গাছও বলে। নৈরঞ্জনা, বা যেটাকে সেই ফল্গু নদী, আগের দিন সেই ইতিহাস হচ্ছিল না, এই ফল্গু নদী, ওই ফল্গু নদীর তীরে নৈরঞ্জনা যে নদী, ওই নদীর তীরে বসে আর অশ্বত্থ গাছের নিচে, গাছের নিচে বসার কারণও আছে হয়তো, যে অশ্বত্থ গাছের নিচে বসলে মানে অশ্বত্থ গাছটা একটু মানে মানে কোনো একটা কারণ রয়েছে, অশ্বত্থ গাছের নিচে কেন বসবে, অশ্বত্থ গাছটা হয়তো আহ, আহ, কি কি বলতে হবে ইতিহাসটা কি? স্যার ধ্যান তপস্যা সবকিছুই গাছের তলাতেই করে না, বেশিরভাগ অন্য মানুষ। গাছে তাহলে খেজুর গাছের তলায় বসলো না কেন? আম গাছের খেজুর গাছ আর তলায় শুধুমাত্র দেখলেই তো বুঝতে পারেন যে কে শেল্টার ভালো দিতে পারে। আম গাছ ছায়া আম গাছে ছায়া দিতে পারে। আশ্রয় পাওয়ার জন্য। কিছু কারণ আছে, যে সমস্ত মানে অশ্বত্থ গাছ, তারপরে ধর আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলা তো ছায়া দেবে প্রচুর, তাই না? অশ্বত্থ গাছের নিচে তিনি স্যার নৈরঞ্জনা, ওনার ওই প্লেসটা ভালো লেগেছিল হয়তো, সামনে দিয়ে হুম, নদী বয়ে যাচ্ছে, হুম, প্লেস তো কিছু একটা তো আছে। 5 বছর ধরে গভীর ধ্যানে মগ্ন ছিল, 5 বছর খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে গভীর ধ্যানে মগ্ন ছিল, মানে 5 বছর, মানে বুঝতে পারছো? হ্যাঁ, একদম পুরো ভগবানকে পেয়ে গেছে ডাইরেক্ট। ঠিক আছে, 5 বছর গভীর তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেন। ঠিক আছে, বোধি লাভ করেন অশুদ্ধ স্যার গর্ভে। আমি তো জানতাম 49 দিন, 5 বছর, হুম, আমি তো 49 দিন ওই জানতাম। 5 বছর না, 5 বছর না,
49 দিন জানতাম ধ্যান করেছিল, তারপরে বোধি লাভ করেছে। আচ্ছা 29 বছর বয়সে যদি যায়, ঠিক আছে, তিনি 35 বছরে বাড়া তো 6 বছর হচ্ছে। 35 বছরে তিনি ওই ধ্যান ভঙ্গ করলেন, তার মানে ক বছর ক মাস হচ্ছে? আরে স্যার, নেপাল থেকে কি বিহার আসতে আপনার কি একদিনে চলে আসছে? তখন কি বিশাল কিছু ট্রেন ছিল নাকি? এই দেখ, তিনি কদিন লাগবে? না তো কি, ওখানে আসতেই ওর লেগে গেছে 2-3 বছর, ঘুরে ঘুরে আসতে আসতে। হুম, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, 6 বছর লেগে গেছে। সেটা ঠিক আছে, আমি হ্যাঁ সেটাও ঠিক আছে, কিন্তু আমি লজিক খুঁজছি, মানে 49 ডেজ লেগেছিল, কিন্তু কিন্তু এতদিন সময়টা কোথায় ব্যয় করেছিল? মাত্র 49 স্যার, দিন। যারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তারা কখনো টার্গেট নিয়ে বেরিয়ে আসে না যে আমি ওই জায়গাটাতেই যাব। ওরা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, কোনো এক জায়গায় গিয়ে মনে হয় যে না এবার আমার কিছু করা উচিত। ওরা কোনো নির্দিষ্ট টার্গেট নিয়ে ওরা বেরোয় না। আচ্ছা আচ্ছা। তো 49 দিন তিনি ধ্যান করেছিলেন, কিন্তু এই যে 6 বছর, এই 6 বছর হচ্ছে তিনি বিভিন্ন জায়গায় হয়তো ঘুরেছিলেন, ঘুরে আর কি ওই গাছের নিচে আর কি 35 বছর বয়সে তিনি ওই গাছের নিচে বসে 49 দিন তপস্যা করে তিনি বোধি লাভ করেন, ঠিক আছে, এবং ঠিক আছে নির্বাণ লাভ করেন। এটা লিখে নাও, একটু লেখো লেখো। অ্যাট দি এজ অফ 35 ইয়ার, অ্যাট দি এজ অফ 35, আন্ডার পিপল ট্রি, আন্ডার কার নিচে? আন্ডার পিপল ট্রি মানে হচ্ছে অশ্বত্থ গাছের নিচে, আছে। কোথায়? স্থানটা লেখো। অরুবিল্ল নামক স্থানে, উরুবিল্ল নামক স্থানে, কি বললেন স্যার? উরুবিল্ল নামক স্থানে, যেটা বৌদ্ধ গয়া বলা হয়, গয়া বলা হয়, গয়া যাত্রা, গয়া বলে না, গয়া যাত্রা। উরুবিল্ল নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে তিনি নির্বাণ লাভ করেন। এনলাইটমেন্ট মানে তিনি নির্বাণ লাভ করেন, নির্বাণ লাভ করেন, এনলাইটমেন্ট করেন, লাভ করেন কত বছর বয়সে? এই সরি, কত বছর বয়সে লেখো। আফটার 49 ডেজ, 45 দিন পরে। 49 দিন পর। হ্যাঁ 50 দিন পরে তিনি এনলাইটমেন্ট হয় আর কি, মানে তিনি বুদ্ধ বা জ্ঞান লাভ করেন। বাংলায় লেখো, তিনি বুদ্ধ বা জ্ঞান লাভ করেন। স্যার এর ইংলিশ টার্মটা কি অ্যাটেনমেন্ট অফ নির্বাণা? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেনমেন্ট অফ নির্বাণ, নির্বাণ লাভ করেন। হয়েছে? কিসের মাধ্যমে করেন? থ্রু মেডিটেশন, মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশন করতে হয় মানে আমাদের শান্ত করার জন্য, ঠিক আছে, মন শান্ত করার জন্য আমাদের মেডিটেশন করতে হবে। কারা কারা মেডিটেশন করে এখানে দেখি, হাত তোলো। রাজীব করে, মোদি ভক্ত মানে রাজীব করে মেডিটেশন। হ্যাঁ, আর আর কারা কারা করো মেডিটেশন? কি গো, ডালিয়া বলে আমার 5টা থেকে রান্না করতে হয় আর মেডিটেশন? 4:30টায় উঠতে হয় স্যার, 4:30টায়। বই নিয়ে বসে যাও 4:30 থেকে, নাকি রান্না হ্যাঁ করো? হ্যাঁ, বই বই মানে দেখা যায় না। আমার পড়া শুরু হয় সন্ধ্যা থেকে, আমার ওই রাত্রে মানে ওই সকালে কোনো পড়াশোনার কোনো গল্পই নেই। হাজবেন্ড বাড়িতে এলে তারপর পড়া আমার শুরু হবে। আচ্ছা, তো 4:30 থেকে উঠে কি কাটাকুটি করতে হয় না? উঠেই রান্না চাপিয়ে দেবো কি করে? কি কাটবে? আপনাকে কাটবো, উফ, সবজি কাটবো। কি সবজি কাটতে হয়? ও আচ্ছা, রান্না টান্না করতে হয় না? 8:30টার মধ্যে হাজবেন্ডকে থালা ধরিয়ে দিতে হয়, ভাতের থালা। আর না বুঝতে দিলে পারলেন? কি করে? তোমার না দিলে ট্রেন ধরতে পারবে না টাইমের। তোমার বর যা শান্ত, তোমাকে কিছু বলবে না, ঠিক আছে, উল্টে তুমিই বলো। বর মুখেও শান্ত হাতেও শান্ত, আমার মুখও চলে হাতও চলে। এইটা কি কাণ্ড দেখি। নয়তো কি, না এমনি এমনি রান্না বান্না, বাচ্চা মানুষ পড়াশোনা সব করতে হলে হাত পা সবই চলতে হবে স্যার। আচ্ছা,
স্যার বলছিলাম অ্যাটেনমেন্ট অফ নির্বাণা এনসিইআরটির যে বইটা আছে ওখানে কিন্তু দেওয়া আছে অ্যাট জিম্বিকাগ্রাম অন দ্য ব্যাংক অফ দ্য রিভার জুপালিকা হুম 42 ইয়ার্স অফ এজ বাই মেডিটেশন। কত বছর বয়সে? 42 ইয়ার্স, 42 42। 42 বছর বয়সে? হ্যাঁ স্যার, আচ্ছা, এটা এনসিইআরটি বইতে দেওয়া আছে। 42 ডেজ নাকি 49? না, 42 ইয়ার্স অফ এজ। আচ্ছা, 42 বছর এনসিইআরটি বই। হ্যাঁ আচ্ছা, এনসিইআরটির সঙ্গে আপনার অনেক কিছুই ম্যাচ করবে না। হ্যাঁ দেখেছি বাজারে এই চলতি বইগুলো অনেক কিছুই ম্যাচ করে না। না না, আমি একটু চলতি বইতে করি না। চলতি বই এখানে তো এটা ব্র্যান্ডেড বই, ঠিক আছে। এনসিইআরটি বইয়ে রয়েছে 42 ইয়ার্স, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওটা তাহলে এ করো। এনসিইআরটি তে করতে হবে, এনসিইআরটি তো মেন, ঠিক আছে। এনসিইআরটি করতে হবে 35 কিন্তু নৈরঞ্জনা নদীর তীরে এটা আজ নয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। নৈরঞ্জনা নদীর তীরে হুম উরুবিল্ল গাছের এতে বসে করেছিলেন, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। উড়িবিল্ল নামক স্থানে, উড়িবিল্ল নামক স্থানে উরুবিল্ল নামক গ্রামে, আর ওই পিপল গাছের নিচে। নিচে। হ্যাঁ, নৈরঞ্জনা নদী, এটা ছোটবেলা থেকেই তো আমরা পড়ে আসছি। হ্যাঁ, এজটা কি বলতো, এই ডেটা যেহেতু না এগুলো ভুলভাল থাকে। আরেকটা জিনিস, হ্যাঁ যেটা বলি, ডেটা ভুলভাল মানে কি হয়। আর আপনার এই যে আমি এক্ষুনি বই খুলেছি, জীবন মুখোপাধ্যায় দেখাচ্ছে 35 বছর বয়সে উনি বোধিলাভ করেছিলেন। হ্যাঁ, 35 বছর। কত পেজ গো দিদি? ওটা 35 বছরই হবে। তো যাই হোক আর কি, মোটামুটি একটা ওই 35 বা 42 লিখে রাখো। আর সালগুলো বা এগুলো ডেটাগুলো একটু চেঞ্জ হয় বিভিন্ন বইতে, ঠিক আছে। আমি ভুল বলছি না কাউকে। মতান্তরে লিখে রাখছি, মতান্তরে 42। হ্যাঁ, মতান্তরে 42 লিখে নাও। হ্যাঁ, একদম সঠিক। ডালিয়াদি কত পেজ গো জীবন মুখোপাধ্যায়? বিদিশা, বুঝতে পেরেছো? 83, 83 নম্বর পেজ। হ্যাঁ স্যার। 82, 83। ওকে, চলো। আচ্ছা, নেক্সট লেখো। এটা অবশ্যই লিখে নেবে, মহাবিনিষ্কমনটা কি। যখন 29 বছর বয়সে তিনি গৃহ ছাড়লো, সেটাকে বলা হয় মহাবিনিষ্কমন। ওকে, কমপ্লিট। চলো নেক্সট পয়েন্ট। এবার তিনি যখন বোধি লাভ করলো, তার পরবর্তীকালে তিনি এবার ধর্ম প্রচার করবে, ঠিক আছে। কোথায় ধর্ম প্রচার করলো, কোথায়? ঠিক আছে। বুদ্ধ ডেলিভার হিজ ফার্স্ট সারমনস এট সারনাথ। কোথায়? সারনাথে, ঠিক আছে। চলো লিখে নাও। লেখো, গৌতম বুদ্ধ সারনাথের কাছে 5 জন ডিসিপ্লিন, মানে 5 জন অনুগামী নিয়ে, লেখো 5 জন অনুগামী নিয়ে সারনাথে কাছে প্রথম ধর্ম প্রচার করেন। এই ঘটনাকে বলা হয় সিঞ্চন মুখার্জি, ঠিক আছে, অসুবিধা হবে না। ওকে, এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। আচ্ছা, এই যে 5 জন শিষ্যকে নিয়ে তিনি মানে বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করলেন, এই 5 জন শিষ্য কারা একটু লিখে নাও। 5 ডিসিপ্লিন, 5 জন শিষ্য কারা একটু লিখে নাও। হারিনা, ক্লাসে আছো? তোমার স্কুল নেই? স্কুল নেই, রাস্তায় আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ওই হেডফোন গুলো, ওই ছোট ছোট হেডফোন গুলো, ঠিক আছে, কানে নিয়ে নিলে আর কেউ বুঝতে পারবে না যে এই। স্যার হ্যাঁ বলছি ওইটা কিন্তু কার্তিক চন্দ্র মন্ডলের বইতেও 35 বছরই আছে আর 49 দিন আছে। হ্যাঁ, বেশিরভাগ বইতে মানে এটাই আছে, আমি সেই কারণে বললাম, ঠিক আছে। এবার এনসিইআরটি বই যেহেতু আমি উড়িয়ে দিতে পারছি না, ভুল বলতেই পারবো না, কারণ হচ্ছে, বুঝতে পেরেছো? এইগুলো মানে অ্যাকচুয়ালি তোমরা পড়তে পড়তে বুঝতে পেরে যাবে যে মানে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, এটা আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। এগুলো আমি
বা এখানে মোটামুটি যারা আছে সবাই জানে, কম বেশি শিখে গেছে। হ্যাঁ, এগুলো বিভিন্ন ডেটা, বিভিন্ন বইয়েতে বিভিন্ন ডেটা থাকে, এগুলো আমাদের একটু জেনে নিয়ে পড়তে হবে। ঠিক আছে, আস্তে আস্তে এটা শিখে যাবে। ঠিক আছে প্রিয়াঙ্কা, চলো নেক্সট। ধর্মচক্র প্রবর্তন কমপ্লিট। এই যে 5 জন শিষ্য কারা কারা লিখে নাও। দেখো, কৌন্ডিন্য, কৌন্ডিন্য, কি স্যার আরেকবার বলুন? ক ওই ঐকার দন্তের নইডয় হস্যই মধ্যাহ্ন জ ফেলা। ভদ্রিক, নেক্সট লেখো ভদ্রিক, ব দয়রা বলা হস্যই ক, ভদ্রিক। নাম্বার 3 অশ্বজিৎ, অশ্বজিৎ। নাম্বার 4 লেখো কম্প, কম্প। নেক্সট লেখো নাম্বার 5 মহানাম, মহানাম। 1 নম্বরটা আরেকবার বলেন। কৌন্ডিন্য, আমি উচ্চারণ, কৌন্ডিন্য, ক ঔকার দন্তের নইডয় হস্যই মধ্যাহ্নই জ ফেলা। বাবারে, দাঁত ফাত ভেঙে যাবে। 4 নম্বরটা কি হবে বলুন? কাম্প, কয়েকার মই পয়, কাম্প। হয়েছে? নেক্সট লেখো হয়েছে? নেক্সট কি বললাম? মহানাম। আচ্ছা, এদের মধ্যে এদের মধ্যে লিখে নাও, প্রথম শিষ্য ছিল কৌন্ডিন্য, কৌন্ডিন্য প্রথম শিষ্য। ওকে, এবার গৌতম বুদ্ধ মারা যাবে। ঠিক আছে, চলো লাস্ট, লাস্ট পিকচার। দেখো গৌতম বুদ্ধ মারা যায়, লেখো গৌতম বুদ্ধ হি ডাইড এট দি এজ অফ 80 ইয়ার্স ওল্ড। মানে এটাও মানে কন্ট্রোভার্সি রয়েছে, কত সাল, মানে সালের মধ্যেও কন্ট্রোভার্সি থাকবে, দেখবে বিভিন্ন বইতে বিভিন্ন পাবে। দেখো তিনি মারা যায়, গৌতম বুদ্ধ মারা যায় 80 বছর বয়সে। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় মারা যায়? লেখো কুশীনগর। সেটা কোথায়? গোরখপুর। হ্যাঁ, লেখো সেটা কোথায়? লেখো উত্তরপ্রদেশের গোরখপুর, গোরক্ষপুর জেলার কুশীনগর গ্রামে তিনি দেহত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এটা একটু লিখে নাও, এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। ওকে, এই যে এবারে গৌতম বুদ্ধ অনেক তো বাণী দিয়েছিলেন, তো তার মানে গৌতম বুদ্ধ 4টে মানে সত্য, মানে প্রকৃতিতে, মানে পৃথিবীতে 4টে সত্যর কথা তিনি বলেন। কি 4টে সত্য? যে আমাদের ইহ জগৎ দুঃখময়, মানে আমরা এই যে জগতে আছি এটা দুঃখ, শুধু দুঃখে ভরা। মাঝে মাঝে একটু আমাদের মধ্যে আনন্দ আসে, হ্যাঁ একটু, হ্যাঁ কি বেশ বলে, বাকি সবই দুঃখময়, সবই হচ্ছে দুঃখময়। নাম্বার 2 নম্বর তিনি কি বলছেন? যে কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি, এগুলোই সব দুঃখের কারণ। তাহলে দুঃখ হচ্ছে, এই পৃথিবী দুঃখময়, সবাই জীবনে দুঃখ। কেউ, আমি ভাবছি যে সুনন্দা হেভি আছে, হ্যাঁ ডালিয়া হেভি আছে, কিন্তু না, ডালিয়ারও কোথাও হ্যাঁ, আমার জীবনে দুঃখ হয়ে গেল, এত ভালো পরীক্ষা দিয়েও আবার সেই দুঃখজনক ব্যবস্থা, তাই না? কারাপশনের শিকার হয়ে গেলাম। সবাই দুঃখ, সবাই দুঃখ আছে, কেউ যদি আমার জীবনে দুঃখই দুঃখ, কোনো সুখ নেই আমার জীবনে। তাই না? কে বলেছে? দুঃখ আছে, সুখও আছে, আমি বলছি, সুখও আছে, সবাই জীবনে মানে আছে। সুখের থেকে দুঃখের ভাগটা বেশি। হ্যাঁ, এটা তো গৌতম বুদ্ধ বলেই গেছে। এমনি তিনি ইয়ে পেয়েছেন, ঈশ্বরকে পেয়েছেন, তিনি তো বলেই দিয়েছে যে এই পৃথিবী দুঃখময়,
কেউ সুখী নয়, সবাই দুঃখে রয়েছে। আমি ভাবছি যে ও খুবই সুখী আছে, তা কিন্তু নয়। সবাই দুঃখে আছে। ওই দুঃখকে সঙ্গে নিয়ে সবাই হাসি মুখে পিকচার নিয়ে আপলোড করছি আমরা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে করতে হবে। মানে করতে হবে মানে কি? মানে ভালো থাকতে হবে। দুঃখের মধ্যে ভালো থাকতে হবে। এবং এই দুঃখের কারণ কি? কামনা, বাসনা অ্যান্ড তৃষ্ণা অ্যান্ড আসক্তি। ঠিক আছে? এইগুলো হচ্ছে কি দুঃখের কারণ। ঠিক আছে? ধরো কেউ মানে ভালো জিনিস চাইছে। মানে এক্সপেকটেশন যেটা আরকি। তো এই এক্সপেকটেশন না পেলে মানে ওই চাওয়াটা না পেলে তাহলে কি হবে? তার সেটাই দুঃখ। দুঃখের কারণ সেটাই। আমার কোনো এক্সপেকটেশন থাকবে না। কালকের যেমন হ্যাঁ, বলছে মানে এটা বলছে একটা পাগল ঘুরে বেড়াচ্ছে। বলছি এদের কোনো দুঃখই নেই, কিছুই নেই, কষ্ট নেই। মানে আমাদের যত সব করবে পরের দিনে কি খেতে হবে সেটা চিন্তা করতে হবে। যদি কোনো মানে কষ্ট নেই, কোনো দুঃখ নেই, হ্যাঁ, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কোনো নেই তোর একদম অতিরিক্ত কষ্ট পেয়েই তো সে পাগল হয়ে গেছে। সে লোক হাসছে আর পাগল। সেও দুঃখ কষ্ট পেয়েছে। তারপরেই তো সে পাগল হয়েছে না? কেউ তো একদিনে হয় না। আচ্ছা, নেক্সট বলছে আচ্ছা তাহলে ইহজগৎ দুঃখময় হয়ে গেল। এবার দুঃখের কারণ তো হয়ে গেল, দুঃখের কারণটা তো নেক্সট কি? এই দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এইটা তিনি বলেছেন যে এই দুঃখ থেকে তোমরা সবাই মুক্তি লাভ করতে পারো। কিভাবে? কিভাবে করা যায় বলো? এবং তিনি পথও দেখিয়েছিলেন, ঠিক আছে, যে মুক্তি পেতে পারো এবং তার উপায়ও রয়েছে। অষ্টাঙ্গিক ওইটা হ্যাঁ, হ্যাঁ, উপায় রয়েছে মানে কি? হ্যাঁ, অবশ্যই তার মানে নির্বাণ লাভের যে তিনি উপায় বলেছেন, যে ৮ টা পথের মাধ্যমে তিনি তো প্রবলেম গুলো বললেন, এবার সমস্যার সমাধান এর জন্য তিনি একটা ৮ টা মানে উপদেশ দেন। মানে ৮ টা মার্গ যেটাকে বলা হয়। ৮ টা উপদেশ দেন। এগুলো করলে তোমরা এই জায়গা থেকে তোমরা মুক্তি পেতে পারবে। কিরকম? ওই তো ওইটাই অষ্টাঙ্গিক মার্গ বলে তো। ওই যে অষ্টাঙ্গিক সৎ বলো। চিন্তা, হ্যাঁ, সৎ সৎ চিন্তা। বাক্য, সৎ কর্ম, সৎ সংকল্প, সৎ জীবন, সৎ চেষ্টা, হ্যাঁ, সৎ স্মৃতি, সম্যক দৃষ্টি আর সম্যক ব্যাধি। আচ্ছা, এইগুলো যদি এখন হতো তাহলে সবাই পাস করে যেত। ঘুরে স্যার যায়। হ্যাঁ, বলছিলাম স্যার আপনি তো 4টে বাণীর কথা বললেন, হ্যাঁ? হুম, ফার্স্ট সারমনটা তাহলে ধর্মচক্র প্রবর্তন, হুম। সেকেন্ডটা তাহলে পয়েন্টটা কি হবে? ধর্মচক্র প্রবর্তন আলাদা জিনিস। ধর্মচক্র প্রবর্তন হচ্ছে যেটা তিনি ওই ধর্ম প্রচার করেছেন, ওটাকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন। হ্যাঁ, যেখানে এটা কোন বাণীর মধ্যে পড়ছে? পয়েন্ট নাম্বার 1 না পয়েন্ট নাম্বার 2? ঘটনাটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ঘটনাটাকে, যে ঘটনাটাকে মানে যেটা ঘটেছিল এই ঘটনাটা বলা হয় প্রবর্তন। হ্যাঁ, এই দেখো একটু বলছি। ধর্মচক্র প্রবর্তনটা কি? ধর্মচক্র প্রবর্তন মানে হচ্ছে গৌতম বুদ্ধ তার ৫ জন শিষ্য, মানে ৫ জন যে ইয়ে ছিল আরকি, আ আ ওই শিষ্য ছিল। তো এই ৫ জন শিষ্যকে নিয়ে সারনাথে যেটা তিনি ধর্ম প্রবর্তন করেন, মানে প্রচার করেন, শুরু করেন, স্টার্ট করেন, এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে? এবার আমি যেটা বললাম মানে মানে নেক্সট যে ২ নম্বর যেটা বললাম যে তিনি মানে মানে বলেছেন যে পৃথিবীতে মানে ৪ টে সত্য জিনিস আছে। এই ৪ টে সত্য জিনিসের কথা সবাইকে মেনে নিতে হবে। এই ৪ টে সত্য জিনিস কি, কি? সেটা বললাম। ১ নম্বর কি? ওই আমাদের এই যে জগৎ, ইহজগৎ মানে আমরা যে জগতে বাস করছি, এই জগৎটা হচ্ছে sorrow তে ভরা, দুঃখতে ভরা। চারিদিকে শুধু দুঃখ, 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 হাহাকার। ঠিক আছে? এটা ১ নম্বর পয়েন্ট। বিদিশা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এবার তিনি বলছেন এবং সঙ্গে, সঙ্গে তিনি বলছেন যে এই দুঃখের কারণ হচ্ছে মানুষের কাম, মানে তারপর হচ্ছে তৃষ্ণা আর আসক্তি। এই জিনিসগুলোর জন্য দুঃখ হচ্ছে হয় সবাই। ঠিক আছে? ওকে? কাম কি বললেন? আসক্তি আরটা কি বললেন? কাম মানে কামনা, বাসনা, তৃষ্ণা আর আসক্তি। এইগুলো হচ্ছে কি দুঃখের কারণ। স্যার যদি ধরুন ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরো, সেকেন্ড পার্টে আমি লিখলাম ডিজায়ার ইজ দ্য কজ অফ সরো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। নেক্সট কি? এবারে
3 নম্বর তিনি বলছেন এই দুঃখের কারণগুলো ধ্বংস করার কি আছে, মানে এই দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, এটাই বলেছেন যে এই দুঃখ থেকে বা এই সরো থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। ঠিক আছে, 4 নম্বর কি বলছেন, এই যে দুঃখের কারণ ধ্বংস করার উপায়ও রয়েছে। এটাই তিনি বলেছেন যে এই যে দুঃখ, এই দুঃখ আর থাকবে না যদি এটাকে আমরা ডিস্ট্রয় করি। স্যার 4 নম্বরে উনি বলেছেন যে ডিজায়ার ক্যান বি রিমুভড বাই 8 ফোল্ড পাথ, মানে 8টা পথকে যে তিনি বলেছিলেন, ওই 8টা পথকে যদি অনুসরণ করা যায় তাহলে এইকে মানে হ্যাঁ, সড়কে মানে রিমুভ করা যাবে, অর্থাৎ Remove করা ডিজায়ার ক্যান বি রিমুভড। রিমুভ করা যাবে। এইবারে হচ্ছে এই যে রিমুভ করা যাবে এর পথ হিসাবে তিনি এবারে বলছেন যে মানে এই যে আমাদের যে দুঃখ, এই যে মানে কষ্ট, এগুলোকে রিমুভ করা যাবে কিসের মাধ্যমে, 8টা প্রিন্সিপালের মাধ্যমে। 8টা নীতি যদি সবাই ফলো করে, সেই 8টা প্রিন্সিপাল কি, যেটাকে বাংলায় বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, তো এই 8টা 8 ফোল্ড অফ পাথ কি কি সেগুলো লেখো। নাম্বার 1 লেখো, এটাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, এটা লিখে নেবে। সেগুলো কি কি, ওই তো বলা হয়ে গেল। একটা কি সৎ বাক্য, মানে সবাই যদি সত্য কথা বলে, এখন সবাই মিথ্যা কথা বলে, এখন কলিযুগ। ঠিক আছে, এখন মিথ্যা কথা যে বলবে ভালো, তার নাকি সব ভালো হবে। কি কাণ্ড দেখুন, ভগবানের কি কাণ্ড। ঠিক আছে, হ্যাঁ, যে বেশি মিথ্যে কথা বলে, যে যত অনাচার করে, সে সবচেয়ে ভালো থাকে। হ্যাঁ, এই হচ্ছে কলিযুগ, কি কাণ্ড। এই কলিযুগের কি রকম ব্যাপারটা আবার কিছু বোঝা যাচ্ছে না। যে যত বেশি আবার সাপোর্টও পায় সবার সাপোর্ট পায়। হ্যাঁ, এই দেখো না, সবই তো হচ্ছে বাস্তবে, আমরা সব দেখতে পাচ্ছি। যে বেশি মিথ্যে কথা বলবে সে বেশি পপুলার। ঠিক আছে, আর যে বেশি সত্য, যে খুব সৎ, তাকে মানুষ পাত্তাই দেয় না, তার কোনো ভ্যালু নেই। আর যে বেশি মানে উল্টো পাল্টা কথা বলবে, হ্যাঁ, 2-4টে খারাপ কথা বলবে, ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, ওইগুলো খারাপ জিনিস। খারাপ জিনিস করে, খারাপ জিনিস বলে, মিথ্যে কথা বলে, মানে পপুলার হয়ে যাচ্ছে। এই এখন যে এই সংবাদ মাধ্যম সবগুলো, মানে আমাদের যে আমরা পড়েছিলাম যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত বলো তো? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত ভুলে গেছো? 130 61 60 164 না 5? 1 161। তার মানে 161তম স্থানে আছে। মানে আমাদের মানে কোনো সত্য নাই, যা হচ্ছে আমরা বোকা বানানোর জন্য। ঠিক আছে, সবই বোকা বানানোর জন্যই হচ্ছে। ঠিক আছে, এই মিডিয়া বা বিভিন্ন ধরনের এগুলো সবই মানে ভুলভাল খবর টবর নিয়ে পরিবেশন হচ্ছে, সবই কোনো কোনো মানে তার নেই, করাপশনে ভরা পুরোটাই। স্যার 8টা মার্ক আরেকবার বলুন কি কি? 8টা মার্ক কি কি, চলো লেখো। সত্য, সৎ বাক্য। নাম্বার 2 সৎ কর্ম, মানে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে, সৎভাবে কাজ করতে হবে, সৎ কর্ম। ঠিক আছে, নেক্সট লেখো সৎ সংকলন। সৎ সংকলন, সংকলন বাংলা কি গো, মানে কি? সংকল্প স্যার, সংকল্প। ও আচ্ছা, সংকল্প, মানে সঠিকভাবে সৎ আমাদের সংকল্প। সংকল্প। নেক্সট সৎ জীবন, আমাদের সৎভাবে জীবনযাপন করতে হবে। নেক্সট সৎ চেষ্টা, মানে আমরা সৎ চেষ্টা মানে কি, আমরা চেষ্টা করবো, সৎভাবে চেষ্টা করবো। ঠিক আছে, অসৎ ভাবে না, পায়ে লিখে না। এইসব পায়ে লিখে সব পরীক্ষা দিচ্ছে, পায়ে লিখে, মাথায় লিখে। স্যার সৎভাবেই তো চেষ্টা করছি, তাও তো হচ্ছে না। কিন্তু এটা গৌতম বুদ্ধ বলে গেছে, তো এখন চেষ্টা করছে। এটা তো বুদ্ধের যুগ নয়। হ্যাঁ, আপনি পড়াচ্ছেন তো বুদ্ধের যুগ, কিন্তু এটা তো বুদ্ধের যুগ নয়, তাহলে হবে কি করে? এখনো ওইগুলো ফলো করলে মানুষ বেঁচে যাবে, এখন সব পাপ করছে তো। মোদি আর মমতার যুগ স্যার। হ্যাঁ, মোদি আর মমতা। এদের দুজনকে পড়াতে হবে এগুলো। শোনো, যে এগুলো মানুষ অ্যাকচুয়ালি আমরা সবাই মানে সেই কি বেশ বলেন, মুরগি না ইঁদুর, একটা গিনিপিগ। গিনিপিগ। ঠিক আছে, কোন একজন মানে বিখ্যাত ব্যক্তি বলেছেন যে পলিটিক্সটা হচ্ছে
মানুষকে বোকা বানানোর একটা পথ। মানুষকে বোকা বানানো, মানুষকে বোকা বানানো হচ্ছে, এটা সবই বোকা স্যার বানানো। পলিটিক্স আছে, অন্যান্য অন্যান্য দেশেও পলিটিক্স আছে, কিন্তু এত জঘন্য পলিটিক্স আমাদের দেশের মতো নেই। অন্য দেশের পলিটিশিয়ানদের দেখে অবাক হয়ে যায় এই দেশে এসে, যে হ্যাঁ, এখানকার পলিটিশিয়ানরা এত বেশি ইনকাম করে কি করে। সেটাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে সৎ জীবন, এই সৎ কি, হ্যাঁ সৎ চেষ্টা, সবাই সৎ চেষ্টা করছি, সৎ স্মৃতি, সৎ স্মৃতি। নেক্সট দেখো সাম্যক দৃষ্টি। হ্যাঁ, সাম্যক সমাধি। আছে, ওকে। তো এই পার্টটা হয়ে গেল। ওকে, নেক্সট আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে কি, গৌতম বুদ্ধ মানে এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের মানে ধর্মগ্রন্থকে কি বলা হয়, লেখো, বৌদ্ধ লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ত্রিপিটক। লেখো, হ্যাঁ, লেখো বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। লেখো, এটি 3টি পার্ট আছে। নাম্বার 1 লেখো। বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। হ্যাঁ, ছোটবেলায় পড়েছো, তাড়াতাড়ি একটু লিখে নাও। বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। হয়েছে? আমরা অষ্টাঙ্গিক মার্গ করলাম, তবে গৌতম বুদ্ধ 3টে রত্নের কথা বলেছেন, ঠিক আছে? ত্রিরত্ন, থ্রি জুয়েল অফ বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্মে 3টে রত্ন রয়েছে। সেটা কি কি? নাম্বার 1 হচ্ছে বুদ্ধ, সংঘ এন্ড ধর্মা। হ্যাঁ, ধর্মা, এন্ড হচ্ছে সংঘ, মানে বুদ্ধ মানে কি, এনলাইটমেন্ট, ঠিক আছে? বুদ্ধ মিন্স নলেজ, সংঘ মিন্স নলেজ, মঠ, এন্ড ধর্মা মিন্স নন ভায়োলেন্স। and ধর্ম means doctrines, and সংঘ means মঠ, হ্যাঁ, MATH মঠ। হ্যাঁ, আর ধর্ম হচ্ছে নন ভায়োলেন্স বলা যাবে স্যার? ধর্ম means হচ্ছে নন ভায়োলেন্স হবে, মানে হ্যাঁ, ডক্ট্রিনস অবশ্যই হবে, ডক্ট্রিনস, নন ভায়োলেন্স। লেখো 3টে রত্ন কি কি, লেখো বুদ্ধ, ধর্ম এন্ড সংঘ। এবার আমরা পড়বো এই যে গৌতম গৌতম বুদ্ধ না, বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন সময় আর কি, যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তখনকার ক্ষত্রিয় রাজারা, বিশেষ করে আমরা পড়েছিলাম যে বিভিন্ন বংশ পড়েছিলাম, সেই কি বংশ, হর্ষাঙ্ক বংশ, স্যার বুদ্ধ ধর্ম আর একটা কি বললেন, সংঘ? সংঘ, হ্যাঁ, বুদ্ধ, ধর্ম এন্ড সংঘ। এবার বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ তো বৌদ্ধ ধর্ম প্রচার করে গেলেন, ধর্ম তার শিষ্যদের সেটা আস্তে আস্তে স্প্রেড করলো। এর পরবর্তীকালে এই যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দে। মানে তখন সেরকম ভাবে আমাদের যে বিশাল যে সাম্রাজ্য, শক্তিশালী সাম্রাজ্য সেরকম ভাবে প্রতিষ্ঠা হয়নি। মানে সেই সময় আর কি ছোট ছোট রাজ্য ছিল, 16টার মতো রাজ্য ছিল, ষোড়শ মহাজনপদ সেই সময় এটা হয়েছিল আর কি। সেই তারপর প্রথম পর্যায়ে যে মানে 6টা মহাজনপদ ভেঙে আস্তে আস্তে একটা মগধ বলে একটা রাষ্ট্র তৈরি হলো আর কি, রাষ্ট্র বলতে একটা শক্তিশালী রাজ্য তৈরি হলো। সেই ওই হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা হয়ে গেলে এই সময় আর কি, হর্ষাঙ্ক বংশের সময় আর কি, অর্থাৎ ওই অজাতশত্রু যখন অজাতশত্রু না, ওর নাম কি, বিম্বিসার, অজাতশত্রু বাবা বিম্বিসার, ওই বিম্বিসারের সময় আর কি এই গৌতম বুদ্ধ ছিল আর কি। মানে গৌতম বুদ্ধ আর বিম্বিসার সমসাময়িক ছিলেন, ঠিক আছে, মানে একই এজ। এবার কি হলো, এবারে ওই সময় তার পরবর্তীকালে যখন গৌতম বুদ্ধ মারা গেল, ওই 463 খ্রিস্টপূর্বাব্দে মারা গেল, ঠিক আছে? গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে আস্তে আস্তে বিভিন্ন রাজারা এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে শুরু করলো, ঠিক আছে? যেমন ওই যে হর্ষাঙ্ক বংশের বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, এবং তার ছেলে অজাতশত্রু, এই অজাতশত্রু কি করলো, বৌদ্ধ ধর্ম যেটা গ্রহণ করেছিলেন, মানে তিনি একটা বৌদ্ধ কনফারেন্স করলেন, বলছে ভাই চলো একটা বৌদ্ধ ধর্ম, আমরা যে ধর্মটা নিয়েছি তার জন্য একটা কনফারেন্স হোক। তো এইরকম মানে বৌদ্ধ ধর্মের 4টে টোটাল বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছিল, 4টে বৌদ্ধ ধর্মের সম্মেলন হয়েছিল। এই বৌদ্ধ সম্মেলনগুলো কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কে করেছিল, কে সভাপতি ছিল, কে ভাইস প্রেসিডেন্ট ছিল, এগুলো আমাদের একটু করতে হবে। এবং কি কি হয়েছিল এই বৌদ্ধ কনফারেন্সে, এগুলো একটু জানতে হবে। স্পেশালি মেন কারণ হচ্ছে বিভিন্ন যে
কি বলবো, বিভিন্ন মতামত যেগুলো ছিল, বিভিন্ন যে নতুন নতুন প্রবলেম তৈরি হয়েছিল, সেগুলো সমস্যা সমাধানের জন্য এই বৌদ্ধ সম্মেলনগুলো হয় স্পেশালি। এই কনফারেন্স কেন হয়? এই যে আমাদের এখন হয় G20 সম্মেলন, G20 কনফারেন্স আমরা বলি না, G20 কনফারেন্স এই কিছুদিন আগে হয়ে গেল ইন্ডিয়াতে। ঠিক আছে, নতুন দিল্লিতে G20 কনফারেন্স হয়ে গেল। আবার ধরো এই ওটা পড়েছিল স্যার, হ্যাঁ ওটা পড়েছিল। তোমার শিফটে? হ্যাঁ, নিউ দিল্লি, মানে প্লেসটা জানতে চাইছিল নিউ দিল্লি কিনা। আচ্ছা আচ্ছা, এই যে পাতি প্রশ্ন দিয়েছে, ওই ওই একটা কঠিন ভেতর থেকে দিয়ে দেখ, তাই না? কঠিন থেকে মানে প্রশ্ন একটু কঠিন হলে সবাই জানে ইন্ডিয়াতে হয়েছে, এবার ইন্ডিয়ার কোন প্লেসে হয়েছে ওটা ওটা জানতে চেয়েছিলেন। আচ্ছা। তো তো এবার হচ্ছে এই কনফারেন্স, এবার কপ কপ 25 কারো এসছে? কোন শিফটে এসছে কপ 25? প্রাইমারিতে এসেছিল কপ 25। প্রাইমারিতে? স্যার আমার শিফটে WBCS মেন্সের কোশ্চেন, হিস্ট্রি কোশ্চেন এসেছিল, কৈবর্ত বিদ্রোহের নায়ককে আপনি যেটা পড়িয়েছিলেন ওই দিব্য, ওইটা এসেছিল। আচ্ছা, কোথায় এসেছিল? জগদীশ চন্দ্র বসু কে ছিলেন? চিকিৎসক, হ্যাঁ। বিজ্ঞানী, এরকম করে 4টা অপশন দিয়েছে। আমার তাহলে কপি ভাবুন। ছিল স্যার আব্দুল কালাম। হ্যাঁ? আব্দুল কালাম কে ছিলেন? চিকিৎসক, বিজ্ঞানী এরকম। আচ্ছা আচ্ছা, জি স্যার। হ্যাঁ স্যার, সালোক সংশ্লেষ, না না সরি, গাছেরা কিভাবে খাদ্য তৈরি করে। হুম হুম হুম। আচ্ছা, চলো। তো এরা তো আচ্ছা, এবার হচ্ছে এই যে বৌদ্ধ যে কনফারেন্স হয়েছিল প্রথম, যে লেখো ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স, লেখো ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স। 4:30, 4:30 পরে লেখো ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স কত সালে হয়? লেখো 483 BC, 483 খ্রিস্টপূর্বাব্দ। ভেনু মানে কোথায় হয়েছিল? রাজগৃহ। হ্যাঁ, লেখো রাজগৃহ। চেয়ারম্যান কে ছিলেন? লেখো চেয়ারম্যান মহাকাশ্যপ। মহাকাশ্যপ। হ্যাঁ, এটা অজাতশত্রুর সময় হয়েছিল, ডিউরিং দ্য রুল অজাতশত্রু। হ্যাঁ, পার্টনেস্ট মানে পৃষ্ঠপোষক কে ছিলেন? লেখো, এর পৃষ্ঠপোষক ছিলেন অজাতশত্রু। হি ইজ দ্য রুলার অফ হর্ষাঙ্ক ডাইনাস্টিস, সেকেন্ড রুলার অফ হর্ষাঙ্ক ডাইনাস্টিস, তাই না? হর্ষাঙ্ক বংশের দ্বিতীয় রাজা ছিলেন এই অজাতশত্রু। মানে স্যার আমি দেখেছি যেগুলো বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে রাজাগুলোর কথা, সেগুলো আগে একটা খুন খারাপি করে এসে তারপর গ্রহণ করছে। এই অজাতশত্রু নিজের বাবাটা আমাকে খুন করে ফেললো, ঠিক আছে, রাজা তারাই হবে যারা অপরকে খুন করতে পারবে। রাজাও অত সহজ না। তারপরে মানে এই ধর্ম গ্রহণ করার পর সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে। এটাই হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি মানে এটা হচ্ছে অন্য দেশের ঘটনা বলছি, দেখো। মানে প্রতিটা এখনো কিন্তু রাজতন্ত্র আছে, ঠিক আছে, রাজতন্ত্র এখন আছে। মৌপিয়া এখন আছে ক্লাসে? দেখো, এই মৌপিয়া যেখানে থাকে ওই ইয়েতে, সৌদি আরবে, ঠিক আছে, সৌদি আরবে কিন্তু রাজতন্ত্র এখন, ঠিক আছে। ও বলছে বলছে স্যার, এখানেও কিন্তু যে বর্তমানে রাজা আছে তার অনেকগুলো ভাই আছে, তো এই ভাইগুলোকে মেরে টেরে তারপরে ও রাজা হয়েছে, অনেক গল্প আছে এগুলো বললে, মানে কেউ যদি বলে একদম তারও সেই খবর হয়ে যাবে, ঠিক আছে। বলছি স্যার আমি বলছি আমার ভয় লাগছে, আমি বলবো কি? ঠিক আছে, রাজা মানে ওই কি বেশ, সৌদি আরবের বর্তমান রাজা কি বিন আল, এরকম একটা বিন বিন দিয়ে আর কি, সুলতান বিন কুসেন মনে হয়। সুলতান বিন দিয়ে শুরু আর কি, তো অনেক বড় নাম। ওই রকম বাবা, বাবা না ওই ভাই টাইদের নিয়ে অনেকগুলো ভাই, তো বলছে ওদের মানে অনেকগুলো বিয়ে টিয়ে থাকে, ঠিক আছে, অনেকগুলো ভাই, তো তাদেরকে এ করে সিংহাসনে বসেছে, সে এখন রাজা, ওর বিরুদ্ধে কেউ স্যার বলতে পারবে না। স্যার আপনি হুম? কেন আমাদের রাজনৈতিক নেতারা যারা রাজনৈতিক নেতারা তারা কোন চরিত্রে? এইগুলো হচ্ছে গণতান্ত্রিক উপায়, জনগণ জনগণের দ্বারা, ঠিক আছে, নির্বাচিত করছে আর কি, সিস্টেম সব একই, জাস্ট একটু মানে মডিফাইড, তাই না? ডাইরেক্ট করছে না, ইনডাইরেক্টলি।
তারা হচ্ছে ভাই, বাবা ভাইকে মেরে এসছে, আর এরা জনগণকে মেরে ভোট দিতে না দিয়ে আসতিছে। এই হ্যাঁ আর কি বলবে, এই হচ্ছে কলিযুগ, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। লেখো তাহলে প্লাটোনিস্ট কে ছিলেন? অজাতশত্রু। ওকে ওকে চলো। আচ্ছা এই সময় আর কি দুটো এই যে মানে দুটো মানে বৌদ্ধ ধর্মের যে দুটো বিষয়, একটা হচ্ছে সূত্র পিটক আর মানে অভিধর্ম পিটক, ঠিক আছে, বিনয় পিটক, সরি, সূত্র পিটক এবং বিনয় পিটক, ওকে, এবং অভিধর্ম পিটক, এই যে মানে পিটক তিনটে যে পিটক ছিল, এইখানে হচ্ছে তার হয় আর কি, ওই কি বলবো এটাকে বলো, আহ, আরে ভাই বলো না, লেখো, আরে কিভাবে দেখাবো, লেখো বৌদ্ধ ধর্মের তিনটি পিটক, লেখো সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, তিনটে পিটকে বিভক্ত হয়, ত্রিপিটক তিনটে পিটকে বিভক্ত হয়, এই কনফারেন্সে লিখে নাও, ত্রিপিটক তিনটে বিভাগে পৃথক মানে পৃথক হয়, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। নেক্সট লেখো সেকেন্ড কনফারেন্স, লেখো কোথায় হয়, আচ্ছা সেকেন্ড কনফারেন্স লেখো, সালটা লেখো প্রথমে, 100 বছর 100 বছর পর 100 বছর পরে, মনে রাখবে 100 বছর পরে 383 বিসি। কোথায় হয়? বৈশালী। চেয়ারম্যান কে লেখো, সাবাকাশি। সর্বকামী, সাবাকাশি সর্বকামী, স্যার SABAKAMI সাবাকামি। সাব্বাকামী, সাব্বাকামী, হ্যাঁ হ্যাঁ আমি সাবাকাশি জানতাম না। না 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 এটা বাংলাদেশের ভুল। সবকামী। SABAKAMI। সমকামী বলছে নাকি? সাবাকামি, স্যার সবাকামী বলতে সবাকামী সবাকামী। হ্যাঁ SABAKAMI। হ্যাঁ কে এম আই, সাবাকামী লেখো। ডিউরিং দ্য রুল অফ কালাশোকা। কালাশোক, শিশুনাগ ডাইনাস্টি রুলার, লেখো কালাশোক। স্যার Next, কালাশকের পৃষ্ঠপোষক ছিলেন কালাশক, তাই তো? আর হ্যাঁ সভাপতি ছিলেন সবাকামী। হ্যাঁ সাবাকামী ছিলেন, চেয়ারম্যান ছিলেন এবং পৃষ্ঠপোষক ছিল কালাশোক। চলো নেক্সট লেখো থার্ড কনফারেন্স, থার্ড বুদ্ধিস্ট কনফারেন্স, 250 বিসি। স্যার ওই সেকেন্ডটায় তাহলে কি হয়, মানে সেকেন্ডের গুরুত্বটা কি, ওখানে কি হয়েছিল? না না, প্রতিটা কনফারেন্সে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখতে হবে না, মানে এই যে প্রথম কনফারেন্সে লেখাবো আর হচ্ছে লাস্ট কনফারেন্সে দুটো হয়েছিল ওইটা লিখবো। আচ্ছা ঠিক আছে। ওগুলো পরীক্ষায় পড়ে না ওগুলো। সেকেন্ডের ভেন্যুটা কি বললেন স্যার? ভেনু লেখো ওই বৈশালী। বৈশালী। থার্ড লেখো, থার্ড কনফারেন্স বুদ্ধিস্ট কনফারেন্স, সালটা লেখো 250 বিসি। কে করেছিলেন? আচ্ছা স্থান লেখো অশোক। পাটলিপুত্র, স্থান লেখো পাটলিপুত্র। চেয়ারম্যান কে ছিলেন? উপগুপ্ত। উপগুপ্ত। না না, তিস্য TISSYA। হ্যাঁ মোগালিপুত্র তৃষা, তিসা মোগালিপুত্র তিসা। স্যার 300 তো। আর স্পেলিং কি আছে? TISSYA। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন বইতে, হ্যাঁ লেখো মুগালিপুত্র তিস্য লেখো, বা তৃষা অনেক বই আছে, টি আই, তিসা। হ্যাঁ TISSYA, তিসা, মুগালিপুত্র তিসা। স্যার আসলে ওরা স্যার উপগুপ্ত কে ছিল তাহলে? উপগুপ্ত, ওটাই তো, তারই তো আরেক নাম। উপগুপ্ত তাহলে আমি যখন উপগুপ্ত বললাম তাহলে না বললেন কেন? না না আমি তো উপগুপ্তই জানি এতদিন।
উপগুপ্ত স্যার এটা শিওর যে অশোক ওই মানে তৃতীয় সম্মেলনে আচ্ছা উপগুপ্তের কাছেই দীক্ষা নিয়েছিলেন, হ্যাঁ দীক্ষা নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হ্যাঁ উপগুপ্ত অশোকের ইয়ে ছিল তো ওই এই, গুরু ছিল, বৌদ্ধ ধর্মের গুরু। হ্যাঁ, গুরু ছিল। উপগুপ্ত ওই মুঘালিপুত্র তিসা হচ্ছে উপগুপ্ত নামে পরিচিত, ঠিক আছে, উপগুপ্ত নামে পরিচিত মুঘালিপুত্র তিসা। চলো নেক্সট লেখো অশোক, মানে কার সময় পৃষ্ঠপোষক কে ছিলেন, লেখো অশোক। ওকে, নেক্সট লেখো ফোর্থ কনফারেন্স, চতুর্থ বৌদ্ধ সম্মেলন। 78 বিসি, 78 খ্রিস্টপূর্বাব্দ, পূর্বাব্দ নয়, খ্রিস্টাব্দ সরি এটা। খ্রিস্টাব্দ, হ্যাঁ 78 স্যার খ্রিস্টাব্দ। আবার এটা 72 মতান্তর আছে, এটা একটু কন্ট্রোভার্সি রয়েছে, একটু লিখে নেবে। কোনো জায়গায় 98 এডি আছে, আবার কোনো জায়গায় 78 এডি আছে, তো একটু কন্ট্রোভার্সি আছে, একটু লিখে নাও, লেখো 78। ফার্স্ট সেঞ্চুরি বলতে কোন সালটাকে বোঝানো হচ্ছে? ফার্স্ট সেঞ্চুরি এডি? হ্যাঁ ফার্স্ট সেঞ্চুরি মানে প্রথম বছর, মানে এটা যিশু খ্রিস্টের জন্ম থেকে শুরু হচ্ছে। ফার্স্ট সেঞ্চুরি বিসি মানে হচ্ছে ওই বিসি নয়, এডি এডি। হ্যাঁ এডি, ওই খ্রিস্ট জন্মের মানে যিশু খ্রিস্টের জন্মের পরে হচ্ছে মানে খ্রিস্টাব্দ হলো আর কি, সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দে। আবার কোনো এতে আছে 98 বা 72 এরকম আছে, একটু কন্ট্রোভার্সি আছে, এটা একটু লিখে নাও। কনিষ্ক সময় লেখো, স্যার 72 হলে কি খ্রিস্টপূর্ব হবে তো? না খ্রিস্টপূর্ব, সব খ্রিস্টাব্দ। 72 হলেও খ্রিস্টাব্দ হবে? এক থেকে শুরু হচ্ছে, এক মানে অ্যাকচুয়ালি ওগুলো মানে বড় থেকে ছোট আসতো, এবার হচ্ছে আমরা ছোট থেকে বড় যাব, খ্রিস্টাব্দে ছোট থেকে বড়, মানে 1 2 3 4 5 এরকম 72, তারপরে 78, তারপর 92, এগুলো সবই খ্রিস্টাব্দ। মানে যখন ফোর্থ কনফারেন্স হলো সেটা পুরো খ্রিস্টাব্দের মধ্যে চলে আসে। এর আগে এগুলো সবই খ্রিস্টপূর্বাব্দ ছিল, যীশু খ্রিস্টের আগে। 75 খ্রিস্টাব্দটা মানে ওনার কনিষ্কের ছিল না, বছর ছিল না, হ্যাঁ ওটা কিছু শকাব্দ নাকি, শকাব্দ প্রচারণ করেন 75, তারপরে 3 বছর পর এটা 75 না হয়েছিল। 76 বিসি, 76, আচ্ছা হ্যাঁ, বিসি বিসি না ওই এডি এডি। বলে আছে শুধু। স্যার তৃতীয় সময়টা বলুন। তৃতীয় সময় 250 বিসি, 250 বিসি। আচ্ছা ফোরটা কি? ফোর্থ লেখো 78 খ্রিস্টাব্দ এডি, কনিষ্কের সময়টা এডি লেখো। হ্যাঁ কার সময় লেখো, কনিষ্কের সময়। আর ভেনু কি কাশ্মীর? হ্যাঁ স্থানটা লেখো কাশ্মীর। সভাপতি লেখো অশ্বঘোষ, বসুমিত্র, বসুমিত্র লেখো বসুমিত্র, এবং ভাইস চেয়ারম্যান ছিলেন অশ্বঘোষ। পাটন কে ছিলেন, মানে পৃষ্ঠপোষক কে ছিলেন, কনিষ্ক, কনিষ্ক, কুষাণ ডাইনাস্টি। আর এই সময় যে দুটো মানে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, এই হিনজান আর মহাযান দুটো ভাগে ভাগ হয়ে যায়, মানে গৌতম মানে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়। লিখো মানে ইম্পর্টেন্স এখানে লেখো, স্পেশালিটি কি লেখো, এই সময় বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা লেখো দুটি শাখায় বিভক্ত হয়, একটা লেখো হিনজান আর একটা মহাযান। ঠিক আছে, হিনজান এবং মহাযান। হিনজান কারা আর মহাযান? স্যার এই কাউন্সিলটার ভেন্যুটা বললেন কাশ্মীর, আর চেয়ারম্যান বসুমিত্র বললেন তো? বসুমিত্র, হ্যাঁ হ্যাঁ। ওকে, হিনজান আর মহাযান। মহাযান হচ্ছে যে মূর্তি পুজো করে, আর হিনজানরা মূর্তি পূজায় বিশ্বাসী নয়, হ্যাঁ এবার আমরা বুদ্ধের খড়ম পুজো করতো। হ্যাঁ এবার এই হিনজান আর মহাযানটা আমরা ডিটেলস একটু জানবো, এই হিনজান কি আর মহাযানটা কি, ডিটেলস প্রশ্ন একটু আমাদের আসবে, হিনজান কি আর মহাযানটা কি, ঠিক আছে। মানে এই বুদ্ধিস্ট যে মানে ধর্ম দুটো ভাগে ভাগ। আচ্ছা আরেকটা জিনিস একটু এখান থেকে একটু বলে দিই, এই যে এই গৌতম বুদ্ধ মানে বৌদ্ধ ধর্মের যে 4টে কনফারেন্স এলো, এই 4টে কনফারেন্স ঠিক আছে, এই 4টে কনফারেন্সের ভেন্যুগুলো পরীক্ষায় আছে, একটা ট্রিক্স আছে, মনে আছে? ট্রিক্স গুলো বলে দাও তো, কার মনে আছে? রাজীব বলো দেখি, রাজীবের মনে আছে কিনা। ট্রিক্স করার কি দরকার, সুন্দর মুখস্থ, 4টা জিনিস মানুষের আমি মুখস্থ হবে না। ক্লাসই তো করিনি, ফার্স্ট ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, তো এটা একটা ট্রিক্স আছে, রাজার শালী পাটালি খায়, ঠিক আছে,
রাজারসালি পাটালিখাই মানে রাজারসালি প্রথম বৌদ্ধ সম্মেলন রাজারসালি, রাজার মানে রাজগৃহ থেকে, ঠিক আছে। সালি মানে বৈশালী, সালি থেকে বৈশালী, রাজারসালি মানে বৈশালী, বৈশালীতে হয় সেকেন্ড কনফারেন্স, ওকে। পাটালিখাই মানে কি পাটলিপুত্র, পাটালি থেকে পাটলিপুত্র, আর খাই থেকে কাশ্মীর, KH দিয়ে শুরু, খাই থেকে কাশ্মীর। তাহলে রাজারসালি পাটালিখাই, এটা সূত্র মনে রাখবে। ফার্স্ট, দ্বিতীয় মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ কনফারেন্স মনে পড়ে যাবে, ঠিক আছে। প্রথম কনফারেন্স কি পাটালি মানে রাজারসালি মানে রাজগৃহ, ঠিক আছে। রাজার সালি, সালি থেকে বৈশালী মানে সেকেন্ড কনফারেন্স বৈশালীতে হয়, ঠিক আছে। রাজারসালি কি খাই পাটালি খাই, মানে পাটালি খাই মানে কি পাটলিপুত্র, ঠিক আছে, পাটলিপুত্র, আর খাই থেকে কাশ্মীর, ঠিক আছে। এই হচ্ছে হালকা করে ট্রিক্স মনে রাখার। ইনস্ট্যান্ট পরীক্ষার হলে এটা মনে থাকে না, ঠিক আছে, গুলিয়ে যায়, সেখানে এটা ট্রিক্স করা, বোঝা গেল? রাজীব হয়েছে, প্রিয়াঙ্কা, বিদিশা, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এগুলো আগে জানতে তো নাকি? স্যার ট্রিক্সটা জানতাম না, এমনি ঠিক আছে। হ্যাঁ, চলো এবার চলো এই যে মহাযান আর হিনযান এটা সম্পর্কে একটু জানি। হিনযান কারা আর মহাযান কারা? হিনযান যারা মানে এই যে মানে গৌতম বুদ্ধের যে মূর্তি পূজা এই সমস্ত এরা বিশ্বাসী ছিল না, মানে অনেকে মানে মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি নিয়ে পূজা করতো, এগুলোকে ওরা মানে বেশি বিশ্বাস করতেন না আর কি, ঠিক আছে। দে ডিড নট বিলিভ ইন আইডল ওরশিপ, অর্থাৎ হিনযান যারা তারা আইডল ওরশিপে বিশ্বাসী ছিল না। নাম্বার 1 লিখে নাও, তারা মূর্তি পূজাতে বিশ্বাসী ছিল না। দে ফলো, তারা বিলিভ করতো বা ফলো করতো দি বুদ্ধি মানে বুদ্ধিস্ট মানে বৌদ্ধের যে অরিজিনাল যে টিচিং সেটাকে তারা ফলো করতো। গৌতম বুদ্ধ যেটা বলে গেছে সেটা গৌতম বুদ্ধের অরিজিনাল টিচিং তারা ফলো করতো। কারা? হিনযানরা। স্যার কি করে লিখবো? ওটা বৌদ্ধ ধর্মের মৌলিক নীতিতে বিশ্বাসী এভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ, লেখো বুদ্ধে মানে লেখো গৌতম বুদ্ধের অরিজিনাল টিচিং এ, অরিজিনাল নীতি বা টিচিং বা মানে প্রিন্সিপালে তারা বিশ্বাসী ছিল। আচ্ছা, তারা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো? দে ফেভার পালি ল্যাঙ্গুয়েজ, লেখো দে ফেভার পালি মানে পালি ভাষা তারা মানে ব্যবহার করতো, ইউজ করতো। আর এই যে হিনযান এটা কোথায় স্প্রেড করেছিল? সাউথ ইন্ডিয়াতে, লেখো হিনযান দক্ষিণ ভারতে স্প্রেড করে বেশি। স্যার দক্ষিণ ভারত বলতে শ্রীলঙ্কা, বার্মা, মায়ানমার হ্যাঁ হ্যাঁ এগুলো স্যার? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ ভারত বলতে এটা লিখে নাও যে শ্রীলঙ্কা, মায়ানমার, তারপরে ধরো মানে তখন হচ্ছে ভারতবর্ষে বলতে মানে একদম সবই তো ভারতবর্ষের মধ্যেই ছিল। দক্ষিণ ভারত, ইস্টার্ন অঞ্চল, শ্রীলঙ্কা, মায়ানমার, এইগুলো সাউথ ইন্ডিয়া, হয়েছে। আচ্ছা, আর এই হিনযান ধর্মের আর কি পৃষ্ঠপোষক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ভদ্রবাহু। হ্যাঁ, লিখে নাও চন্দ্রগুপ্ত মৌর্য এবং ভদ্রবাহু। স্যার আমরা বলছি চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তো জৈন ধর্ম গ্রহণ করেছিল না? হ্যাঁ, জৈন ধর্ম গ্রহণ করেছিল পরে, লাস্ট জীবনে যখন মানে সবকিছু তখন। হ্যাঁ, জৈন ধর্ম গ্রহণ করে মারা গেলেন তো ওখানে, হ্যাঁ, লাস্টে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল। আচ্ছা, এবার লেখো মহাযানটা লিখে নাও। মহাযান লেখো। স্যার তাহলে আমরা যেগুলো দেখি মানে যেসব মনাস্ট্রি গুলোতে যাই ওগুলো তার মানে মহাযান ওরা?
হ্যাঁ মহাযান ওই কেন ধর্মের ওখানে তো মূর্তি থাকে। হ্যাঁ মানে লেখো যারা মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন তারা মহাযান, লেখো মহাযানরা মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন। দে বিলিভ ইন আইডল worship. দে ফেভার সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, লেখো দে ফেভার সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এটা স্প্রেড করে স্পেশালি নর্দার্ন ইন্ডিয়া, লেখো নর্দার্ন ইন্ডিয়াতে স্প্রেড করে বা নর্দার্ন বুদ্ধিস্ট নামে পরিচিত এই যে মহাযান। নর্থ বলতে উত্তর ভারত, তারপরে হচ্ছে চাইনা, তারপরে ধরো জাপান টাপান এইগুলো মানে কি করে চাম করছে এই যে কি করে চাম করছে সঞ্চিতা মিউট করে দাও, সঞ্চিতা মিউট করো। স্যার একবার বলেন এটা কি উত্তর ভারতের কোন কোন জায়গা লেখো এটি নর্দার্ন বুদ্ধিস্ট রিলিজিয়ান নামে পরিচিত, লেখো স্পেশালি লেখো উত্তর ভারত, চাইনা, কোরিয়া, জাপান, এগুলো সবই এখন বৌদ্ধ ধর্ম, এগুলো এখন তো সব বৌদ্ধ ধর্ম না, সব মাছ খায়। কোন দেশ সব থেকে বেশি মাছ খায় বলো তো? মাছ খাদক দেশ, পৃথিবীর বৃহত্তম মানে সব থেকে বেশি মাথা পিছু মাছ খায় কোন দেশ বেশি? স্যার জাপান? হ্যাঁ জাপান। জর্ডান। না, জাপান সব থেকে বেশি মাছ খায়, ওরা মাংস টাংস খায় না, যেহেতু বুদ্ধিস্ট তো মানে জাপানে মাথা পিছু প্রচুর মাছ খায় আর কি, ওখানে মাংস কেন বুদ্ধিস্ট হলে মাছ খেতে হবে? বুদ্ধিস্টরা ওই মানে পশু হত্যা মানে করে মাছ না। খায়, মাছ খায়, আচ্ছা, আর মাছের প্রাণ নেই? এটা আমি কি করে বলি বলো দিনি, মাছের প্রাণ নাই। অদ্ভুত সব যুক্তি। দেখো পশু বলতে হত্যা। হ্যাঁ বলছি যে যার ধর্মের সাথে তার যুক্তি, তো এটাই বলছি আর কি। মাছটা হয়তো মানে মারা নদী থেকে বা সরি ওরা তো নদীর মাছ খায় না, ওদের নদীর মাছ খুব কম হয়, মনে হচ্ছে মুরলা মাছ খায়, মনে হয় মৌরলা মাছ, পুঁটি মাছ এগুলো খায়। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ বড় বড় সামুদ্রিক মাছ, টুনা, সার্ডিন, পিলচার, ম্যাকারেল, এইগুলো বড় বড় সার্ডিন মাছ খায়, হ্যাঁ ধরে ধরে গভীর সমুদ্রে। প্রশান্ত মহাসাগর সব থেকে বেশি মাছ পাওয়া যায় ওই জাপানের ওই অংশে জাপান ও কোরিয়া, মানে প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর ওই অংশে। এবং ওখানে যেহেতু ওই মানে প্রচুর রয়েছে তো ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। মাছ উৎপাদনে আবার কোন দেশ প্রথম বলো তো? কোন দেশ প্রথম মাছ উৎপাদনে? অপশন দেবো? এখানে যে অপশন গুলো আছে এর মধ্যেই হবে কিন্তু। চীন। চীন, জাপান, চীন 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 স্যার হবে, চীন হবে। চীন। গেস করে বললে নাকি? না স্যার চীন আচ্ছা হ্যাঁ চীন তো এখন সবই প্রথম। ওকে চলো এই তো হয়ে গেল। আচ্ছা স্যার বলছি ওই নর্দার্ন ইন্ডিয়ার মধ্যে তো উত্তরপ্রদেশ, তারপরে হরিয়ানা, পাঞ্জাব এইগুলোই যে পড়ছে, তাই না? অ্যাকচুয়ালি নর্দার্ন মানে নর্থ ইন্ডিয়া বলতে ওই রকম ভাবে নর্থ এশিয়া, নর্থ এশিয়া। নর্দার্ন বুদ্ধিস্ট মানে বুদ্ধিস্ট নর্দার্ন বুদ্ধিস্ট রিলিজিয়ান আর কি নামে পরিচিত এই যে মহাযানটা নর্দার্ন। স্যার চীন, ও জাপান আর মানে কি কি ইন্ডিয়ার বললেন? দেশ করে না, মানে গোটা এশিয়ার মধ্যে বলছে নাকি? হ্যাঁ যেহেতু ও আচ্ছা। উত্তর ভারতে মানে উত্তরের দিকে আর কি স্প্রেড করে সেই কারণে এটাকে এইভাবে বলা হচ্ছে। স্যার ও চীন, ঠিক জাপান আছে আর স্যার। কি কি বললেন? চীন, জাপান, কোরিয়া। কোরিয়া হ্যাঁ আচ্ছা মোটামুটি কমপ্লিট। আচ্ছা বৌদ্ধ ধর্ম এই যে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অনেকগুলো প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো একটু জানতে হবে আমাদের। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন মানে ঠিক আছে এটা মানে এগুলো কি স্যার আজকেই লেখাবেন? তাহলে আমাকে লিখতে হবে, মানে এগুলো আমাদের লেখানো নেই। নালন্দা আর বিক্রমশিলা দুটো লেখানো নেই আমাদের। চলো লিখে নাও। স্যার মহাযানের কোনো পৃষ্ঠপোষকতা নেই, মানে কেউ ছিলেন না? হ্যাঁ অবশ্যই মহাযানের পৃষ্ঠপোষক ছিল কনিষ্ক, কনিষ্ক। দেখো কনিষ্ক। আর একটা ভদ্রবাহু না ভদ্রবাহু আর আরেকটা আছে ওর নাম গো, আরে ভদ্রবাহু আর আছে আরে এই ও সরি ভদ্রবাহু তো হিনজান। ওটা তো জৈন ধর্মে সরি। ভদ্রবাহু তো হিনজান স্যার। ভদ্রবাহু আর একটা কি গো ওই লোকটার নাম কি গো, কনিষ্ক ওর সঙ্গে আরেকজন ছিল। হর্ষবর্ধন না না হর্ষবর্ধন না,
চন্দ্রগুপ্ত মৌর্য আর ভদ্রবাবু বললেন, ওটা তো আচ্ছা, এটা কনিষ্ক লেখো, আরেকজন আছে ওই লোকটার নাম ভুলে যাচ্ছি, ভদ্রবাহু আর কনফিউসিস হ্যাঁ কি হ্যাঁ কনফিউসিস না কি বলবো? কথিসিস না, আমি লোকটার নাম ভুলে যাচ্ছি। ভদ্রবাহু আর একটা হচ্ছে ভদ্র অভদ্র মতো আচরণ, অভদ্র মতো আচরণ না, বিষয়টা হচ্ছে ভুলে যাচ্ছি লোকটার নাম। তো যাই হোক, আপাতত এটা লিখে বসুবন্ধু হতে পারে, বসুবন্ধু, বসুবন্ধু। বসুবন্ধু হয়ে গেছি, বসুবন্ধু, ঠিক ঠিক ঠিক, বসুবন্ধু লিখে নাও, বসুবন্ধু এবং হচ্ছে কনিষ্ক। চলো এবার লেখো কয়েকটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় কার সময়, লেখো ফার্স্ট লেখো নালন্দা, লেখো কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। নালন্দা ইউনিভার্সিটি ডিটেলস লেখাবেন? না না না, কে ফাউন্ডার সেটা লেখাবো, প্রথম সে কুমারগুপ্ত। তো জানি। যতটুকু পরীক্ষায় পড়বে সেটাই করলে হবে, বেশি জেনে লাভ নেই। প্র্যাগমেটিজম, আমাদের জন্য আমাদের জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের জানতে হবে, এর বেশি আমাদের নালন্দা বলো। নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত তো নাকি? কুমারগুপ্ত লেখো, প্রথম কুমারগুপ্ত। কালকের এডুকেশন ক্লাস কে কে করনি, হাত তোলো দেখি। সবাই করেছে তার মানে। না স্যার, আমি করিনি। প্রিয়াঙ্কা করেনি, হাত স্যার তোলো সবাই। আমি করি, অর্ধেক করে আমি আর নেটওয়ার্ক পাচ্ছিলাম না। মৌলি, কুহেলি, আর কারা কারা করনি, আর হাত তোলো হাত তোলো হাত তোলো। স্যার আমারও পুরোটা করা হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, অসুবিধা নেই, একটু করে নেবে বা দেখে নেবে, আজকের মক টেস্ট আছে ওর উপরে। বলছি আপনার কি নতুন ম্যাডাম নাকি আছে বলছিলেন? আসবে মানে হবে, তিনিই নেবেন না আপনিই নেবেন? আমি তো নেব, আমি নেব পুরোটা, ঠিক আছে, তবে ম্যাডামকে রাখবো পাশে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কাজ চালাবে। মানে এক্সামের জন্য আমি কদিন ক্লাসে আসেনি, কিন্তু দেখছিলাম অনেকে মনে কমপ্লেন করছিলেন কমপ্লেন মনে হয়। করছে প্রচুর, অ্যাকচুয়ালি আমি আবার স্যার ম্যাডামের কাছে আপনিই পড়ে নিন, মানে আপনিই খুব ভালো পড়ান, ম্যাডাম একদম পারে, মানে প্রথম দিন করিয়েছেন তো হয়তো জানি না পারেন উনি ভালো, আমাদের কাছে হয়তো উপস্থাপন করতে পারেননি ঠিক করে, কিন্তু উনি একদম যেন সে নিজে পড়ছে রিডিং এরকম। নলেজ থাকে কিন্তু সেটা দিতে পারে না, আবার অনেকে আছে কম নলেজে ভালো এক্সপ্রেস করতে এবারে পারে। যারা নতুন এসছে অনেকে, মানে একটা ছেলে এমন মানে ম্যাডাম হয়তো রাগ মানে যে আছে আর কি, আমি হলে আমিও ইয়ে করে দিতাম, মানে ওকে ওইভাবে বলা উচিত হয়নি লোকটা, মানে মানে অ্যাকচুয়ালি যিনি আর কি ভর্তি হয়েছে, মানে উনি এডুকেশনের জন্য ভর্তি হয়েছে আর কি শুধু, কিন্তু ক্লাস করে। ইঞ্জিনিয়ার, আই মিন এসআই হওয়ার জন্য নাকি? ইঞ্জিনিয়ার না, এডুকেশনের জন্য ভর্তি হয়েছে পড়বে বলে, শুধু এডুকেশন। তো আচ্ছা উনি ক্লাস করেনি, একদিনও ক্লাস করেনি, মানে এবারে ওইরকম ভাবে উল্টো পাল্টা কথা বলার কি প্রয়োজন আছে, ভাই ভালো করে কথা বল, সে ভুলভাল কথাবার্তা লিখেছে, বলছে আহ, আরে ভাই আমরা এখানে অ্যাকচুয়ালি ও আমাদের এখানে কিভাবে পড়াশোনা হয় ও তো জানে না, ঠিক আছে, ক্লাস করেনি, সেইখানে ও তো জানে না যে কিভাবে পড়াশোনা হয় আমাদের এখানে, কি রকম ভাবে কি হয় ও জানে না। এবার হচ্ছে ও ম্যাডাম যেদিনে ক্লাস করেছে মানে নিয়েছে, ও ওদিনে এসছে, এসে বলছে ম্যাডাম সিলেবাস দাও, এই দাও, কিছু দেয়নি। এবার হচ্ছে ইয়ে লিখেছে উল্টো পাল্টা, বলছে আমাদের কিছু দেয়নি, এরকম ভাবে কি করে হবে। আরে ভাই এটা সেই মানে হাই ফাই কোচিং সেন্টার না যে এখানে ওই দিলে আর তাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমি তো ঘরের লোকের মতোই সবকিছু করে দিচ্ছি দেবো। আচ্ছা ও জানে না বলে এইসব কথাবার্তা বলেছে, ও যদি মানে আমার সঙ্গে থাকতো বা ক্লাস করতো বুঝতে পারতো যে কেন ওই বিষয়টা দেওয়া হচ্ছে না। মানে অনেকে বলছে যে সিলেবাস এডুকেশনে কি কি পড়তে হবে একটু বলে দিচ্ছে না, এ করছে না। আমি বারবার বলছি যে তুমি ক্লাসে আসো, ক্লাসে আসলে আমি তোমাদেরকে মানে বলে দেবো, যারা ক্লাসে আসছে তো বলছি, তাই না, এরকম ভাবে তো এরকম পাঠিয়ে। আর একটা জিনিস হচ্ছে কমপ্লেন বলতে কি বলতো, অ্যাকচুয়ালি আমি মানে পুরোটা নেব, এবার ম্যাডামকে রাখছি, ঠিক আছে, ক্লাস নেবে দু একটা, অসুবিধা নেই, ঠিক আছে। এবার সবাই বলেছে যে স্যার আপনিই নিন, ঠিক আছে, বেটার হবে, মানে আর যদি সেরকম মনে করি যে প্রবলেম হচ্ছে তাহলে আমি নেব, ঠিক আছে পুরোটা, দেখা যাক কি হয়, বোঝা গেল।
অসুবিধা হবে না, অ্যাকচুয়ালি তো আমি তো পুরো কভার করবো, চাপ নিচ্ছ কেন, আমি তো পুরো কভার করে দেবো। এবারে একজন এক্সট্রা দেখা হচ্ছে, তিনি যদি কিছু দিতে পারে, বুঝতে পেরেছো? এটা এছাড়া আর কিছু না। স্যার আর নালন্দার পর? হ্যাঁ, নালন্দার পর লেখো ওদন্তপুরী। কি? ওদন্তপুরী, ওদন্তপুরী ইউনিভার্সিটি, গোপাল। স্যার কি বললেন বুঝতে পারলাম না পরেরটা। ওদন্তপুরী ইউনিভার্সিটি, ওদন্তপুরী। এটা কোথায় অবস্থিত? গোপাল, ওদন্তপুরী বিহার। নালন্দা, সবকিছু বিহারেই হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বিহার। নেক্সট লেখো বিক্রমশিলা ইউনিভার্সিটি। কার আমলে? গোপাল? ওটা গোপাল, হ্যাঁ গোপাল, পাল রাজা। পাল বংশের গোপাল? হ্যাঁ, পাল রাজা গোপাল। নেক্সট লেখো বিক্রমশিলা ইউনিভার্সিটি, এটাও শুধু বিহার। ধর্মপাল তো এটা? হ্যাঁ, এটাও বিহার, লেখো ধর্মপাল, পাল রাজা। স্যার, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল না না এ পাল? এটা কি? ধর্মপাল। ধর্মপালই তো জানতাম, কিন্তু এই কোশ্চেন এমসিকিউ সলভ করতে গিয়ে দেখলাম এ পালকে দেখাচ্ছে। দেবপাল, নামটা কি বলুন না? দেবপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেবপালে কিছু কিছু জায়গায় থাকে। আমি গুগলেও তখন সার্চ করলাম, গুগলেও দেখি দেবপাল হ্যাঁ, দেখাচ্ছে। দেবপাল কিছু কিছু জায়গায় থাকে, ধর্মপালও কিছু কিছু জায়গায় থাকে। নেক্সট লেখো সোমপুরি, সোমপুরি ইউনিভার্সিটি। ধর্মপাল। স্যার প্লেস গুলোও বলবেন, বিক্রমশিলা, সম্পুরি। সোমপুরি কি গুজরাট? লেখো নর্থ বিহার, উত্তর সরি আমাদের সোমপুরি ইউনিভার্সিটি লেখো নর্থ বেঙ্গল, উত্তর ভারত। এই উত্তর ভারত, নর্থ বেঙ্গল মানে উত্তর বাংলা, উত্তরবঙ্গ। কোন ডিস্ট্রিক্ট এখন বলুন? পাল, পাল রাজা লেখো ধর্মপাল করে। কোন ডিস্ট্রিক্টটা এই কোন ডিস্ট্রিক্ট? সোমপুরি, সেরকম ডিস্ট্রিক্ট এখানে ইনফরমেশন নেই, সেই ইউনিভার্সিটি আর নেই ভাই, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আর কি। আচ্ছা বিক্রমশিলা? হ্যাঁ, বিক্রমশিলা লেখো। এখন বাংলাদেশ দেখাচ্ছে স্যার, বাংলাদেশ, গুগল বাংলাদেশ দেখা। হ্যাঁ, ওই দিনাজপুর, দিনাজপুর হবে আর কি, বাংলাদেশের দিনাজপুরে হবে। ওকে, স্যার বিক্রমশিলাটা কি বললেন? বিক্রমশিলা লেখো বিহার, বিহারের ভাগলপুর। আর কে তৈরি করেন? ধর্মপাল। আর তাহলে স্যার কোনটা দিনাজপুরে, বাংলাদেশে কোনটা? বাংলাদেশে বলতে বাংলাদেশের মধ্যে পড়ছে সোমপুরি ইউনিভার্সিটি, ওটা এখন ওখানকার মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখাচ্ছে। হুম, ও আচ্ছা আচ্ছা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পেয়েছে সোমপুরি। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে অবশ্য দেখাচ্ছে তো, সোমপুরি বিহার, ওটা বাংলাদেশের মধ্যে পড়ছে এখন, ওদের ওখানকার দেশে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে আছে। আচ্ছা আচ্ছা। হুম, আমাদের সব নালন্দা ফালন্দা সব ভেঙে ভুঙে দিয়েছে। হ্যাঁ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বলছে ভাই এটা, ও ভেবেছে এটা আছে মানে বিশ্ববিদ্যালয় বলে ও চিনত না, মানে পড়াশোনা জানতো না, যে এটা হয়তো কোনো অস্ত্র। তা নয়, ওদেরটা তো ছিল ওদের ধর্মের এগেনস্টে যা কিছু আছে সবকিছুকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে, ওরা কি অত কিছু দেখেছে? ওদের ওরা অত তো ভেবেছিল হয়তো মাথায়। মন্দির হবে হয়তো। চলো। হ্যাঁ এরকমই কিছু ভেবে ওরা গুড়িয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, প্রাচীন কাল থেকে ভারতবর্ষে বিভিন্ন বৈদেশিকরা এসে মানে এসব করে গেছে। হ্যাঁ, প্রকৃত উঠ না হলে ভারত আজকে সবার সেরা হতো স্যার, সেরা ছিল, সেরা থাকতো, সেরা। লুট করে করেই শেষ হয়ে গেল। কে বলেছে সেরা নেই? এখনো তো সেরা, জনসংখ্যায় সেরা পৃথিবীর। সেরা নাই কে বলেছে? মানব সম্পদ। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব সম্পদ। চলো, এই পর্যন্ত। পেছন দিক থেকে সেরা, হ্যাঁ পেছন দিক থেকে সেরা। হ্যাঁ, সেটাই। স্যার তাহলে বিক্রমশিলা, সম্পুরি দুটোই ধর্মপাল তো? হ্যাঁ, বলছি বিক্রমশিলা, সম্পুরি দুটোই তাহলে ধর্মপাল তো, লাস্ট দুটো যেগুলো বললেন? হুম 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 হুম।
স্যার বলছি তক্ষশিলা কে ইয়ে করেছিল, স্থাপিত করেছিল? তক্ষশিলা ইউনিভার্সিটি ওটা পাকিস্তানে অবস্থিত। তক্ষশিলা বলছো? হ্যাঁ তক্ষশিলাটা মানে যেরকম মানে এই তক্ষশিলাটাকে কে মানে তক্ষশিলাটা কাশ্মীরের স্থাপন মধ্যে করেছিল? পড়ছে, এখন পকের মধ্যে পড়ে গেছে, পাকিস্তানে পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু